আমরা কিছু করলাম এবং সেটার রিয়াকশন সঙ্গে সঙ্গে একটা হলো, মানুষ সঙ্গে সঙ্গে দিল এবং ভালো হচ্ছে, তুমি আগে কখনো পাই। মানে আমি ছোটবেলা থেকে বরাবরই খুবই ইনকনফিডেন্ট একজন, মানে রঞ্জন একজন মেন্টার হিসেবেও খুব ভালো। ওরে বাবা, একজন অভিনয় কিভাবে ট্রেন করতে হয় সেটা করলাম। সেটা করার পরে আমার মনে হলো বাহ, এ তো আমি লিড করছি, মানে ব্যাস সব চেঞ্জ হয়ে গেল, এবার কিছু কাজ আসবে। কিন্তু আলটিমেটলি সেটা হয় না। এখন আমার মনে হয় যে একটা অভিনেতার জীবন ব্যক্তি জীবনের বাইরে না। ব্যক্তি জীবন কখনো অভিনেতার জীবনকে ওভারল্যাপ করে, অভিনেতা জীবন ব্যক্তি জীবনকে ওভারল্যাপ করে। যখন আমার কি খারাপ লাগাটা আসছে বা খারাপ লাগাটা মনে হচ্ছে, এই চিন্তাগুলো আসছে, তখন আমি অন্য একটা কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবো যেটা আমাকে এক্সাইট করবে বা আপলিফ্ট করবে, আমাকে চার্জ আপ করবে। সবকিছু তোমার ওই হাতের মুখের ডোগায় রাখতে হবে, কারণ সবকিছুর টাইম আছে। ক্যামেরা টাইম আছে, লাইটের টাইম আছে, অভিনয় কিন্তু খুব একটা টাইম দেওয়া হবে না। আমার মুখে একগাল হাসি দেখেই বুঝতে পারছেন আজকের সাক্ষাৎকারটা একটা ব্যক্তিগত আনন্দের জায়গা। ব্যক্তিগত আনন্দের জায়গা কিরকম? যখন দেখেন যে একজন কেউ যে কাজটা আপনি ভালোবাসেন খুব ভালোভাবে করছে, সে আপনার থেকে অনেকটা ছোট, কিন্তু তার অভিনয়ে আপনাকে অনুপ্রাণিত করছে। হ্যাঁ, অভিনয়টাই তো আমার সব থেকে প্রিয় কাজ এবং সেটা করেই আমি যা কিছু আজকে হয়েছি তাই। এবং সেই কাজটা যখন একজন খুব মন দিয়ে, খুব ভালোবেসে, খুব সততার সাথে করে এবং সে আপনার থেকে ছোট হয় এবং মনে হয় যে তার কথা জানি, তা সে কিভাবে এমন জায়গায় পৌঁছলো যে ১১ জন তাবড় অভিনেতার সাথে এ এমন অভিনয় করলো যে হল থেকে বেরিয়ে অনেকে শুধু তার নামও বলছে। এতক্ষণ মনে হয় রেফারেন্সটা বুঝে গেছে। অন্তত যারা সত্যি বলে সত্যি কিছু নিয়ে দেখেছে তারা তো রেফারেন্সটা বুঝছেন। রেফারেন্সটা আবিরের, মানে আবিরের ভূমিকায় সুহদ্র মুখোপাধ্যায়কে নিয়ে হচ্ছে। সুহদ্র মুখোপাধ্যায় এই প্রজন্মের অন্যতম একজন গুণী অভিনেতা, যে বিভিন্ন মাধ্যমে কখনো ওটিটি কখনো সিনেমা আপনাদেরকে মুগ্ধ করেই চলেছে, আমাদের মুগ্ধ করে চলেছে, সহ অভিনেতা হিসেবে অনুপ্রাণিত করে চলেছে। সুহদ্র, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট আসার জন্য। এত বড় একটা মানে ভূমিকা দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। না, না, আমি যেটা মন থেকে পারি না সেটা করি না। একদমই জানি, সেটা জানি, সেটা আমার থেকে ভালো আর কেউই জানে তোমার সাথে এতদিন কাজ করার পরে। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। সহজ কথা, মানে আমি প্রথম দিন থেকেই ফলো করছি, আমি তোমাকে বলেওছি, এবং আমার খুব ভালো লাগছে। বিশেষ করে ইন্টারভিউ আমরা যারা অভিনয় করি তাদের মানে তার আগে যারা অভিনয় করে গেছেন বা করছেন, তারা বহুদিন ধরে যারা কাজ করছেন, তাদের সম্বন্ধে জানার একটা উৎসাহ সবসময়ই থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক বছর আগে অব্দিও মানে হিন্দি ইন্টারভিউ দেখতে হতো বা বাইরের ইন্টারভিউ দেখতে হতো। আমাদের এখানে সেরকমভাবে কোনো ইন্টারভিউ করেনি। তুমি যেটা পড়ছো, যে ধরনের প্রশ্ন করছো, সেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের যারা দেখছি তাদের কাছেও, মানে আমার অভিনেতা হিসেবে আমার কাছেও প্রচুর অনেক কিছু শেখার থাকছে। এবার তো ছোটবেলাটা নিয়ে বল, হাওড়া তো? আমার খাওয়া হুম। ছোটবেলাটা আমার একটু অনেকটাই এলিয়েনেশন আছে ছোটবেলায়। মানে আমার থাকা হাওড়ায়, বড় হওয়া হাওড়ায়, কিন্তু আমার স্কুল কলেজ কলকাতায়। তো দুটোর মধ্যে একটা অদ্ভুত এলিয়েনেশন আছে, ওটা কিভাবে বোঝাবো। মানে তো সকালবেলা ঘুম থেকে উঠছি, ভোর সব মর্নিং স্কুল ছিল তখন, 5টা-6টায় উঠছি। আমার হিন্দু স্কুল, তো ওই সকাল 6টা-7টায় উঠছি, বেরিয়ে যাচ্ছি, স্কুলে যাচ্ছি বেরিয়ে ডিরেক্ট, সারাদিন স্কুলে থাকছি, স্কুলের বন্ধুদের সাথে থাকছি, স্কুলের বন্ধুদের সাথে একটা বন্ধুত্ব হচ্ছে, এবং বিকেলবেলা 4টে যখন স্কুল শেষ হচ্ছে, বাড়ি ফিরছি, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে 5টা-5:30 বেজে যাচ্ছে, তখন হাওড়ায় ফিরছি। এবার এই বন্ধুদের মধ্যে একটা অদ্ভুত ভাগ হয়ে গেছে। মানে স্কুলের বন্ধু, তাদের সাথে আলাপ করার, মানে তাদের সাথে সময় কাটানোর সময় থাকতো না, কারণ তারা কলকাতায় থাকে। আর যারা হাওড়ার বন্ধু, যখন আমি ফিরছি তারা খেলাধুলো বসে বাড়ি চলে গেছে পড়াশোনা করতে। তো মানে দুটোই, মানে হাওড়া ও কলকাতা দুটো মিলিয়ে আমার ছোটবেলা। দুটো মিলিয়ে নাকি কোথাওই নয়, কোনটা বলবো? সেটাও বলে, কারণ যেহেতু এলিয়েনেশনের কথা বললি, যেহেতু বললি যে কোথাওই, মানে ওদের সাথেও মিশতে পারছি না কারণ সময় নেই, হাওড়া ফিরতে হবে, আর হাওড়ায় যখন ফিরছি তখন বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে চলে গেছে, সবার খেলার টাইম শেষ, টিউশন নিতে যান। তো তুই কি দুটো জায়গাতেই নাকি কোথাও কাজ নোস? খুবই ভালো বলছি, কথা জিজ্ঞেস করেছো। আমিও মাঝে মাঝে ভেবেছি আমি তাহলে কোথাকার, মানে ওয়ার ডু আই বিলং। তবে
কিছু কিছু ক্ষেত্রে মানে এক এক রকম প্রশ্ন পেয়েছি কলকাতায়। এবং ছোটবেলাটা ভাবলে মনে হয় যে কলকাতার জাঁকজমকটা যখনই দেখেছি তখন মনে হচ্ছে এই জায়গাটা আমার। যে এত লোক, সবাই দৌড়চ্ছে, এত ভিড়, হ্যাঁ, সবাই কাজ করছে, কিছু না কিছু করছে। সবার একটা উদ্দেশ্য আছে জীবনের, দেখে বোঝা যাচ্ছে। সবার মুখগুলো প্রচন্ড সিরিয়াস, সবাই রাস্তা হেঁটে চলে বেড়াচ্ছে। তো তখন মনে হয় যে এইটাই মনে হচ্ছে আমার জীবন পরবর্তীকালটাই। কিন্তু আবার যখন হাওড়ায় ফিরে আসতাম, তখন একটা ওই বড় শহরের যে একটা ভার থাকে মানুষের, সেইটা থাকতো না। মানুষ অনেক বেশি সহজ সরল, সহজ সরলের থেকে অনেক বেশি লেট ব্যাক লেট ব্যাক। হ্যাঁ, হ্যাঁ, মানে হয়ে গেছে বিকেল, দুপুরবেলা হয়েছে, চলো একটু বন্ধ করো, জিনিস একটু ঘুমিয়ে নিই। আবার বিকেলবেলা কাজ শুরু করবো সন্ধ্যেবেলা। হ্যাঁ, একটু খেলতে যাবো। আর আমার এই হাওড়া পুরোটাই কারখানা এরিয়া, মানে ভর্তি কারখানা। তো হাওড়াকে বলা হতো ছোটবেলায় শুনতাম ৫ ক নিয়ে হাওড়া। অ্যাম এক কারখানা, কারণবাড়ি, কাক, কালোয়ার, আরেকটা কি যেন সেটা মনে পড়ছে না। আচ্ছা। তো এইটাই তো এর মধ্যেই আমি কেটেছি এবং সেই সময় আমার বন্ধুর মানে আ রেঞ্জটাও তুমি বুঝতে পারছো? মানে এই যে আমার কারখানা, কালোয়ারপট্টি বন্ধুরাও রয়েছে। এদিকে আবার আমার স্কুলে সে হয়তো কোনো বা বা জোড়া মানে আমাদের লাহাবাড়ির ছেলে। মানে লাহাবাড়ির বিশাল বিশাল বড়, তার বত্রিশ বন্ধুও রয়েছে। হুম। তো মাঝে, মাঝে তুমি যেটা বললে একদমই ঠিক কথা। মানে আমি বুঝতে পারতাম না আমি কোথায় বিলং করি। মানে এই জায়গাটায় বিলং করি না এই জায়গাটায় বিলং। এই যে কালোয়ার বন্ধু বা এই ভ্যারিড মেলামেশা, এতে বাড়ি থেকে কখনো বাধা আসেনি যে তুই এদের সাথে মিশবি, এদের সাথে মিশবি না, লাহাবাড়ির সাথেই মেশ, কালোয়ারদের সাথে কেন মিশছিস? না সেরকমভাবে খুব একটা আসেনি। অনেক সময় আবার অনেক বন্ধু হয়তো বাড়িতেও জানতো। আচ্ছা। তো সেরকমভাবে আসেনি। আস একটা সময় পরে তো স্কুলে আর মানে বাবা-মা আমার ক্লাস 5 অব্দি বাবা বা মা যেত। হুম। তারপর থেকে আমি একাই যাতায়াত করতাম। তো ওই একটা দূরত্ব চলে এসেছিল বন্ধুদের সাথে। কে বন্ধু হলো ছেলে, কে বন্ধু হলো না, সে একটা ডিসট্যান্স চলে এসেছিল। বাড়ি থেকে স্কুলের জার্নিটা কতটা ছিল? প্রায় ১ ঘন্টা। এবং সেটা মানে প্রায় খেপে যায়নি। বল এবার বাড়ি একটা বাচ্চা সেই জার্নিটা নিয়ে একটু বল। আচ্ছা, তাহলে আমি বলি ১ম এ মর্নিং স্কুল যখন ছিল, সবথেকে ইরিটেটিং আমার লাগতো। ভোর ৪টে, ৩:৩০ ৪টে উঠতে হতো। আমি মানে উঠতাম মানে আমি উঠছি বুঝতে পারছি। কিন্তু যে আমি উঠেছি সেটা আমার কোনো খেয়াল নেই। মানে মা দৌড়ে তুলে দিল, বাবা তুলে দিল, প্যান্টটা পরিয়ে দিল, দাঁতটা মাজিয়ে দিল। আমি এরকম ভাবে ঘুমোচ্ছি তখন। এরকম একটা সিচুয়েশন চলছে। করার পরে হতে রেডি খেয়ে দেয়ে বেরিয়ে গেল। এবার বাড়ি থেকে বেরিয়ে ১ম বাবার সাইকেলে করে হাওড়া ময়দান। সাইকেলে করে সাইকেলে শিরডে সাইকেলে বসে এরকমভাবে বাবার পায়ের গুঁতো খেতে এইপার ওইপার খেতে সোজা পৌঁছলাম হাওড়া ময়দান। হাওড়া ময়দানে সাইকেল রাখতো বাবা। তারপরে ওখান থেকে বাসে করে স্কুল। এটা একটা গেছে মর্নিং স্কুল এবং তারপরে মা মা যেত তারপরে স্কুলে মানে শেষ হওয়ার মর্নিং স্কুল শেষ হওয়ার আগে মা যেত, মা নিয়ে আসতো। এটা প্রায় আমি ৫-৭ বছর করে ৫ বছর করেছি। 5 অব্দি। 5 কিছুটা 6 অব্দি করেছি। তারপরে যেটা হলো তারপরে হলো যে আমার পৈতে আমি একটা সাইকেল পেলাম। আ এবং সেই সাইকেলটা তখন আমার কাছে সদ্য ধুম বেরিয়েছে। আমিও পেয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, পৈতেতে সাইকেল এবং সেই সাইকেলটা তখন আমার কাছে রীতিমতো ওই ধুমের জনের হায়াবুসাটার মতো লাগছে। তো আমি সাইকেলে করে আমার একটা শখ ছিল ওই সময়। তুই চালাচ্ছিস সাইকেল, পিছনে বাজে। হ্যাঁ, একদম বাজছে। আমার হাওয়ায় এরম জামাটা উড়ছে, আমার মতে জামাটা উড়ছে না, আমার চুল উড়ছে মনে হচ্ছে এরকম। তো এইরকম একটা ব্যাপার। এবং আমার সেই সময় শখ ছিল নতুন সাইকেল আসার পরে যে আমি সাইকেলে করে হাওড়া শহরের প্রত্যেকটা গলি ঘুরেছি। মানে যে আমার তখন বিকেল গলি হতো যে যেই গলিটা আমি কোনদিন মানে চিনি না সেই গলিটা আমি ঢুকবো আমি সাইকেলে। আমারও ছিল এটা। হ্যাঁ, তো ঢুকে অনেক সময় অন্য জায়গায় ঢুকে পৌঁছে গেছি অন্য জায়গায় বুঝতে পারিনি। অনেক ঘুরে এসেছি এরকম হয়েছে। তো যাই হোক সেই সাইকেলটা তখন আমি পাওয়ার পরে যখন ডে স্কুল হলো তখন আমি সাইকেলে করে আমি যেতাম হাওড়া ময়দান। আমি রাখতাম ওখানে সাইকেল রেখে তারপরে বাসে করে যেতাম। এইবার আ ফেরার সময় বাসে করে হাওড়া ময়দানে আসতাম, সাইকেল নিয়ে আবার বাড়ি ফিরতাম। তো কিছু দিন আমার তখন বাড়ি থেকে একদম গুনে টাকা দেওয়া হতো যে সাইকেল রাখার ভাড়া এটা, বাসে যাওয়ার ভাড়া এটা, ফেরার ভাড়া এটা, সাইকেল এই ভাড়া। এবার আমি তখন ক্যালকুলেশন করতাম যে আচ্ছা সাইকেলটা তো আমাকে রাখতেই হবে। তারপরে যদি বাসের ভাড়াটা আমি কাটিয়ে দিতে পারি, তাহলে ফেরার সময় আমাদের স্কুল ছিল কলেজ স্ট্রিটে।
বড় বাজারের মোড়ে একটা দোকান ছিল, শরবতের দোকান ছিল, র্যালিস অ্যান্ড র্যাজিস, দুটো দোকান এখনো আছে না। আমার প্রচন্ড লোভ লাগতো, কারণ 1 থেকে 6-7 অব্দি আমি যতবার গেছি ওই রাস্তাটা দিয়ে, তখন বাসে থাকতাম, আর ওই দোকানগুলো দেখতাম, আর ওই কালারফুল বোতলগুলো, লাল, নীল, হলুদ, সবুজ, হ্যাঁ, তারপর কোনোটাও সামনে সাজিয়ে ফল রাখা, কোনো লেবু রাখা, খুব আমাকে এক্সাইট করতো, মানে খেতেই হবে। কোনোদিনও খাওয়া হয়নি। আমি বহুদিন ওই বাসে ফেরার টাকা বাঁচিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে, কি করে বাঁচাতাম, আমি পরের সিট থেকে হেঁটে হাওড়ার মধ্যে আসতাম। প্রায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা মতো লাগতো। হেঁটে আরামসে পিঠে ব্যাগ নিয়ে হাঁটতে 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 বড় বাজার এবং হাওড়া ব্রিজ পেরোনোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি সব থেকে বেশি মজা যাচ্ছে। হাওড়া ব্রিজ পেরিয়ে হাওড়ার মধ্যে আসতাম, এবং সেই সময় আমি এখন বুঝতে পারি যে অন্য কেউ হলেই খুব বোর হয়ে যেত, কিন্তু আমি কোনোদিনই বোর হইনি। কারণ আমি রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে ওই মানুষগুলোকে দেখতে, অবজার্ভ করতে হেভি লাগবে। কারণ এত ধরনের ক্লাসের মানুষকে দেখা যেত ওই রাস্তাটায় যেতে গেলে। মানে প্রথম ধরো কলেজ স্ট্রিট পাড়া, শিক্ষিত সব স্কুল, কলেজ, কফি হাউস, প্রেসিডেন্সি, সংস্কৃত, সবের ছেলেপুলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, তাদেরকে দেখা, তাদের একটা আলোচনা, তাদের জামা কাপড়, তাদের চুলের স্টাইল, তাদের ভাইব্রেন্স একরকম একটা। ওখান দিয়ে একটু এগিয়ে গেলে সেন্ট্রাল ভিউর মুখে একটা অন্য ধরনের মানে কি বলবো, একটা ব্যবসায়িক জায়গা, যেখানে অন্য আহ, বিভিন্ন লেনদেনের ব্যাপার রয়েছে, বিভিন্ন জাতির মানুষ রয়েছেন, মানে মুসলিম ধর্মের মানুষ রয়েছে। ওই সেন্ট্রাল ভিউ যেখান থেকে এই মেছু কাপড়টি ওই জায়গাটা শুরু হচ্ছে। মানে মুসলিম ধর্মের লোকেদের একটা বড় বাস রয়েছেন ওখানে, তারপরে নন বেঙ্গলি লোকেদের একটা বড় বাস রয়েছে, এবং তার সাথে সাথে যারা রোজ দিন আসে দিন খায় সেরকম মানুষ, মুটেগিরি করে বা খালাসি করে, সেই ধরনের মানুষ, তারা ছোট লুঙ্গিটাকে এখানে বুঝে বা বেঁধে গায়ে গামছা নিয়ে খালি গায়ে ওখানে লুঙ্গি পরে, এই যে বড় বাজার অব্দি চেঞ্জ হতে হতে যেত, সেটা আমার বিভৎস লাগতো। এবং লাস্টে গিয়ে এই হাওড়া ব্রিজের ওপরে যখন উঠতাম, এবং হাওড়া ব্রিজের ওপরের জায়গাটা মনে হতো যেন মানে কিছু একটা কোনো কিছুকে কানেক্ট করছে, যেখানে মানুষ এসে খুব নিউট্রাল হয়ে যায়। মানে ওই অত চেঁচামেচি হয়ে গিয়ে হাওড়া ব্রিজের ওপরে লোক খুব শান্ত হয়ে যেত, আমি জানি না কেন। যারাই হাঁটছে কেউ কারোর সাথে কথা বলছে না, হাওড়া ব্রিজের ওপর চুপচাপ হাওড়া নিচ্ছে, হাওড়া ব্রিজ দেখছে, ওই বিরাট নদী দেখছে, বিরাট ব্রিজ দেখছে। ব্রিজটা পেরোলো, আবার হাওড়া স্টেশনের ওই কেন আওয়াজ, ট্যাক্সির আওয়াজ, বাসের আওয়াজ, ট্রেনের আওয়াজ। তো আমার এটা প্রচন্ড এনজয় করতাম, তো আমি বহুবার করেছি। তো বললে বলে মনে পড়লো আমার ছোটখাটো এরকম অনেক। তোর বাবা? আমার বাবা চাকুরিজীবী, আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, রিসেন্টলি কয়েক বছর আগে রিটায়ার করেছি। আমার বাবা ও মানে নাটকও করতেন, গণনাট্যের সাথে জড়িত ছিল, এবং তারপরে সেটাকে বেশি দিন পার্সু করেই সংসারের চাপে, উনি এর চাপে। এই আর মা হাউস ওয়াইফ আমার। তোর মানে কি মনে হয় ওদের কোন ইম্প্যাক্টটা তোর উপর সব থেকে বেশি পড়েছে, যদি মিলিত একটা ইম্প্যাক্ট বলি, যে সুভদ্র মুখোপাধ্যায় তার এই কোয়ালিটিটা বা এই ভ্যালুটা পরিবার থেকে পেয়েছে? আমার মনে হয় যে কোনো মানুষেরই একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয় বাড়ি থেকেই। তো সেখানে অবশ্যই আমার বাবা, মানে বাড়ি শুধু বাবা মা নয়, আমার ফ্যামিলি যতজন আছে তাদের সবার থেকে কিছু না কিছু পাওয়া আছে। তবে বিশেষ করে আমার মনে হয় যেটা সব থেকে বেশি আমি পেয়েছি, এই কালচারের সাথে জড়িত থাকা, মানে বাঙালি কালচার, বাঙালি গান, বাঙালি নাটক, বাংলা সিনেমা। আমার বাড়িতে এটা খুবই চর্চা ছিল, বাবা খুবই পছন্দ করতেন এবং নাটক করতেন, বাবা নাটক লিখেওছেন। তো আমি ছোটবেলা থেকে দেখতাম, কোনো ভাবিনি অভিনয় করবো, কিন্তু দেখতাম বাবা করতো। আমার বাড়িতে খুবই গানের চর্চা আছে, গান নিয়ে করতেন। মিতা চ্যাটার্জি, যে আমার ফ্যামিলি একজন, আমার মায়ের তরফে, মায়ের মাসি হয়, তো মায়ের তরফেও গানের খুব একটা বড় ইম্প্যাক্ট ছিল, বাবার তরফেও ছিল। আর সিনেমা, সাহিত্য পড়া, তো আর কি ওই বাঙালি নিম্ন মধ্যবিত্ত ওই ফ্যামিলিটা যারা কালচারের সাথে জড়িত থাকে, তো সেই রকমই। কিন্তু
হাওড়ায় তো স্কুল ছিল, মানে এত উজিয়ে তোকে হিন্দু স্কুলে যেতে হলো কেন? হাওড়ায় ইভেন আমি হাওড়ায় একটু স্কুল হাওড়ায় আছে ভালো রামকৃষ্ণ। ভালো স্কুল আছে। হ্যাঁ, হ্যাঁ, স্কুল আছে। হাওড়ায় আমি স্কুলে পড়েওছি। 1 পড়েছি এবং 2 এর ১ম কয়েক মাস পড়েছিলাম রামকৃষ্ণ হাই স্কুল বলে একটি স্কুল আছে হাওড়ায়। বেশ নামকরা বড় স্কুল। সেখানে পড়েছিলাম এবং পড়তে তখন হিন্দু স্কুলের ওই আ প পরীক্ষার অ্যাডমিশন বেরোয় এবং বাবার ইচ্ছে ছিল এবং আমার দাদু মানে আমার মানে আমার ঠাকুমার বোনের হাসব্যান্ড। তো আমার দাদুই এক ধরনের। সে শিক্ষা পরিষদের সাথে যুক্ত ছিল। সে জানায় যে নিউ স্কুল, বড় স্কুল চেষ্টা করে দেখ, তাহলে হয়ে যাবে। দিলাম, হয়ে গেল এবং আমারও ভাল লাগলো হাওড়া থেকে বেরিয়ে কলকাতায় একটা মানে কলকাতায় যাওয়ার একটা তখন মজা ছিল। তো সেটা হলো। তো ওই আরকি ওরমভাবেই হয়েছে। এ তো গেল স্কুলের ব্যাপার। তারপর স্কুলের পর তো কলেজ আসে। করেছিস কলেজ? হুম। কোথায় করেছিস? কলেজ করেছি পিআইটি বলে একটি কলেজে। বিসিএ নিয়ে গ্র্যাজুয়েশন। ও তুই BCA, আমি BBA। ও! তো এই বিসিএ নিয়ে পড়াশোনা। কলেজটা আমি ততটা কলেজের মধ্যে ততটা এনজয় করিনি। আমিও করি। যেহেতু টেকনিক্যাল কলেজ এবং আমাদের কলেজটা তখন সদ্য হয়েছে। মানে আমি 3rd ব্যাচ। তো সেরকমই মানে সেরকমভাবে আ কলেজটা আরকি এস্টাবলিশ করেনি তখন। তখন তৈরি হচ্ছিল, আরো ডেভেলপমেন্ট হচ্ছিল। সেসময় এনজয় করি। যা এনজয় করেছি কলেজের বাইরে বন্ধু-বান্ধবের সাথে। আর অভিনয়টা কখন থেকে ঢোকা শুরু করলো মাথায়? অভিনয়ে ঢোকা শুরু করলো কলেজে মানে গ্র্যাজুয়েশনের শেষের দিকে এখন মানে ২০১৩ শেষ ১৪ শুরু এই সময়। ওখান থেকে শুরু করলো। একটা অডিশনের খোঁজ পাই এ থেকে সোশ্যাল মিডিয়ার একজনের থ্রুতে খোঁজ পাই। সে বলে ইন্টারেস্ট ইন অ্যাক্টিং। আ আমি তখন মানে পড়াশোনা থেকে পালানোর একটা জায়গা খুঁজছিলাম যে কি করবো এখন? বুঝতে পারছিলাম যে চাকরিটা ঠিক আমার স্কুলে কখনো নাটক-টাটক করেছি। স্কুলে নাটক করেছি কিন্তু সেটা এমন ভেবে নয় যে আমি অভিনয় করছি বা অভিনয় করবো সেটা। বলেছে করবি না হ্যাঁ করবি, ভালো করছিস চ কর। তাহলে এরকম ভাবে করেছি আরকি। বাবার অফিসের অ্যানুয়াল ফাংশন ও করেছি ছোটবেলায়। কিন্তু আমি টুকটাক ১-২ বার করেছি। কিন্তু মাথায় ছিল না কোনদিন। কলেজের শেষে তখন সোশ্যাল মিডিয়া একজন আসে ইন্টারেস্ট ইন অ্যাক্টিং। আমি হ্যাঁ, মানে হ্যাঁ, চলো করি দেখি ওকে। বলছে পোর্টফোলিও পাঠাও। বললাম আচ্ছা পাঠাচ্ছি। বলছে কি আমি জানি না পোর্টফোলিও কি? তো বলে মাকে জিজ্ঞেস করতে গেছি, "আচ্ছা পোর্টফোলিও কি?" মা অনেকক্ষণ শুনে বলে, "কি ব্যাপার? কি?" বলে, "এই ব্যাপার।" বলে, "ও আচ্ছা তাহলে হয়তো ওই যে ছবি-ফবি দিতে হবে ওগুলো কি বলে মনে হয় পোর্টফোলিও?" এবার সেটা বলেছি, ঠিক আছে বুঝতে পেরেছি। এবার তখন সেই সময় মানে কলেজ 2012-13 মানে সেই সময় সব ফুটি হচ্ছে এরকম, এইরকম, এইরকম সব ছবি। সেই ছবি পাঠিয়েছি। তাতেই সঙ্গে সিলেক্টও হয়ে গেল ব্যাপারটা। তারপরে গেলাম এক জায়গায় এইখানেই বাঘাযতীনের কাছে কোনো একটা জায়গায় এসেছিলাম। দেখি এসে এরকম অডিশনে বলে যে একটা ডায়ালগ দিয়ে বলে যে, "কত রকম ভাবে তুমি বলতে পারো বল।" আরো ২ জন ছিল তারাও বলল ৩-৪ রকম ভাবে ৫-৫ রকম ভাবে। আমার বেলায় আমি দেখলাম যে ৮-৯ রকম বলতে বললে আমি জানতাম না বলতে পারবো। ৮-৯ রকম ১০ রকম বলে ফেলেছি। তো বলার পরে একটা অদ্ভুত জিনিস হলো। সবাই হাততালি দিল। সবাই বলল যে, "বাহ! কি ভালো। খুব ভালো বলছিস। তুই অভিনয় করিস নাকি?" না, না সেরকম না। কিন্তু ওই জিনিসটা somehow হাততালিটা। হ্যাঁ, হাততালি রক্তের স্বাদের মতো একটা ব্যাপার হলো যে, আমি একটা কিছু করলাম এবং সেটার রিঅ্যাকশন সঙ্গে একটা হলো। মানুষ সঙ্গে দিল এবং ভালো হচ্ছে। এটা আমি আগে কোনদিনও পাইনি। মানে আমি ছোটবেলা থেকে বরাবরই খুবই আ ইনকনফিডেন্ট একজন মানে কেন? সেটার অ্যাকচুয়াল কারণ অনেক রকম হতে পারে। আমার আমার মানে আমার সেই সময় ইমিডিয়েট আ ছিল হচ্ছে মানে ভাই-বোনের মধ্যে ছিল, দিদি ছিল, দাদা ছিল। দাদা আর আমার মধ্যে পুরো একদম পুরো মানে ব্রো কোড ছিল। এবার দিদি পড়াশোনায় বীভৎস ভালো ছিল। এবার সে বুঝতে পারছো নিম্ন মধ্যবিত্ত পরিবারে ওই কম্পিটিশনটা সবসময় হতো। কম্প্যারিজন, হ্যাঁ, কম্পিটিশনটা দেখেছিস? কি ভালো! এটা আমার ছোটবেলা থেকে শুনতে হয়েছে। মানে টিল মাধ্যমিক অব্দি। তো আমার মনে হয় এখন মনে হয় যে হয়তো সেটা একটা কারণ ছোটবেলায় সেটা ঐরকম একটা থাকা। মাধ্যমিকের পর ব্যাপারটা অনেকটা চেঞ্জ হয়। মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়। চেঞ্জ হয়। তো যাই হোক। তারপর তুই রক্তের স্বাদ পেলি? রক্তের স্বাদ পেলাম এবং মনে হলো যে এত তো সাংঘাতিক জিনিস এটা তো করে দেখতে হবে একটু কি হচ্ছে ব্যাপারটা। এই করতে ইন্টারেস্ট জন্মায় এবং আর কয়েকজনের সাথে আলাপ হয়। করতে গিয়ে আমার ওই ওই সময়টাই একজন আমার ১ম মেন্টর, ১ম গুরু আ বিশ্বরূপ বিশ্বাস তিনি অভিনয় করেন, ডিরেক্ট করেছেন। তো তার সাথে আলাপ হয়। সেটা হওয়ার পরে বেশ মানে ওইটা একটা বড় পার্ট আমার অভিনয় জীবনে। মানে
মানে ওখান থেকে আমার শুরু হাতে খড়ি আর কি। 2013-14 2013 শুরু। তো আমি তোকে প্রথম দেখলাম কোথায়? অঞ্জন দত্তের ডেথ অফ আ সেলসম্যানে তো? তোর সাথে তোকে আমি প্রথম অভিনয় করতে দেখলাম। ডেথ অফ সেলসম্যান না, তার আগে আমরা প্যারামাউন্ট করেছি। প্যারামাউন্টের আগে তোকে ডেথ অফ আ ডেথ অফ সেলসম্যান। সেলসম্যান, আচ্ছা। হ্যাঁ, যে কারণে প্যারামাউন্টের সময় তোর সাথে আমি দেখা হওয়ার সাথে সাথেই হ্যাঁ, করলাম যে তোকে দেখে ফেলবো। হতে পারে, হতে পারে। ঠিক টাইমটা মনে হ্যাঁ, যাচ্ছে না। হ্যাঁ। ডেথ অফ সেলসম্যান 16-17 ওই সময়। 16-17 হাউ ডিড অঞ্জন দত্ত হ্যাপেন? অঞ্জনদার তখন অ্যাসোসিয়েট বা চিফ এডি মনে হয় মোস্ট প্রবাবলি ছিল অভ্রজিৎ সিং। এবার অঞ্জনদা একটা ছবি করছিল তখন ব্যোমকেশ ও অগ্নিমান, মানে যেটা অঞ্জনার লাস্ট ব্যোমকেশ ছবি। তো সেখানে একটি চরিত্র খুঁজছিল। অভ্র তখন আমার কথা রেফার করে বা একে অঞ্জনদাকে, যে এরকম কি ছেলে আছে ভালো অভিনয় করে, তুমি দেখতে পারো। তো অঞ্জনদা আমাকে ডাকে, অন্য বাড়িতে যাই, অঞ্জনদা অনেকক্ষণ কথা বলে। কথা বলার পরে আমি বুঝতে পারি না যে এটা হবে কি হবে না। তারপরে বললে ডেট পেট দিয়ে দেয়। তো প্রথম আমার অঞ্জনদার সাথে কাজ ব্যোমকেশ ও অগ্নিমান। আচ্ছা। সেখানে একটি নন্দু বলে প্রেম চরিত্র করেছিল। তো সেই কাজটা করতেই অন্যের সাথে আলাপ, এবং অঞ্জনদা সামহ আমাকে খুব ভালো লাগে। অঞ্জন দা সবসময় বলে আই ক্যান স্মেল গুড অ্যাক্টিং। সেটা মানে অস্বীকার করার কোনো জায়গায় নেই। এবং মানে অঞ্জনদা একজন মেন্টার হিসেবেও খুব ভালো। করে বাবা একজন অভিনয় কিভাবে ট্রেন করতে হয়। তো ওইখানে প্রথম অঞ্জনদার সাথে আলাপ। তারপরেই মনে হয় এই ডেথ অফ এ সেলসম্যানের প্রিপারেশন শুরু হয়। ও না, সরি, তার আগে, তারপরে একটা অন্যান্য একটা সিরিজ করেছিল ওই চইতে, সিরিজ না, টেলিফিল্ম টাইপের, অনেকটা ওয়েব ফিল্ম টাইপের, 40-45 মিনিটের, বড়দিন বলে, সেখানে একটা চরিত্র করি। তারপরে অঞ্জনদা আমাকে বলে, ফোন করে যে আমি একটা নাটক করছি, আমি একটা এরকম চরিত্র তোকে করতে চাস? ইয়েস, ওয়াই নট। তো অন্যের সাথে তারপরে কেউ যদি বলে তোমার লাইফে বড় চেঞ্জ কোথার থেকে, এটা তো আমাকে বলতেই হবে চিরদিনই তুমি, যে আমার প্রি আমি একটা ছিলাম, পোস্ট আমি একটা হয়ে গেছি। কোন কাজটা তোর সম্বন্ধে বলা যায় যেটার আগে তুই আলাদা ছিলিস এবং পরে তুই আলাদা হয়ে গেছিলিস? মানে সেটা কি তুমি বিজনেস পার্সপেক্টিভ থেকে না, আমি পরিচিতির পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ। কারণ অভিজ্ঞতার হিসেবে বেশিরভাগ কাজই সেটা হয়। আমরা কাজের আগে আলাদা থাকি, তো একটা কাজের শেষে বোঝা যায়। সেইটা না পার্টিকুলারলি কোনো কাজ ওরকম ভাবে বলতে গেলে একটু একটু আমাকে অ্যাকুমুলেটিভ কাজের জন্য লোকে চেনে। হ্যাঁ, আমি তোমাকে বলছি, মানে আমি প্রথম একটি আমার প্রথম সিরিজ, ওয়েব সিরিজ তথাদা ডিরেকশনে, তথাদা মুখার্জি ওয়েব সিরিজে লিড হিসেবে ভাবেন, এবং জি5 এর ওয়েব সিরিজ, সেটার নাম ছিল ওয়াটার। তো সেটা করলাম, এবং সেটা করার পরে আমার মনে হলো বাহ, এ তো আমি লিড করছি, মানে ব্যাস সব চেঞ্জ হয়ে গেল। এবার প্রচুর কাজ আসবে, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। অনেকে অনেক প্রশংসা করেছিল, অনেকে হয়েছিল, কিন্তু কাজ সেরকমভাবে আসি। তো সেটা ধরো 2018-19, প্রায় 1 বছর আমি কিছু কাজ করি না, টুকটাক করেছি। 2020 থেকে একটি কাজ করেছিলাম সিরিজ, তানসেনের তানপুরা, এবং সেখানে আমার চরিত্রটি খুবই সমাদৃত। হ্যাঁ, আমার অনেকেই পছন্দ করে, অনেকেই বলে। তারপরে আবার বেশ কিছুদিন কাজ করি, প্রায় 2020, মোটামুটি তো কোভিডও হয়ে গেল না তখন ওই সময়। তুই তো দেখেছিস ইন্টারভিউ, তাই ওদেরকে জিজ্ঞাসা করেছি, তাই তোকেও জিজ্ঞাসা করেছি, এই ফ্রি টাইম গুলো করিসটা কি? মানে তুই বল, মানে সত্যবাদ দেবদাসকেও যেমন জিজ্ঞাসা করেছিলাম, বসে থাকার সময়টা একজন অভিনেতা কি করে? আমার মনে হয় না বসে থাকার কোনো সময় আছে অভিনেতার, সবটাই অভিনেতার কাজ, মানে কাজ, মানে সবটাই। দেখো, আমার মনে হয় যে একটা অভিনেতার জীবন ব্যক্তি জীবনের বাইরে না। ব্যক্তি জীবন কখনো অভিনেতা জীবনকে ওভারল্যাপ করে, অভিনেতা জীবন ব্যক্তি জীবনকে ওভারল্যাপ করে, এইভাবেই চলে। মানে আমি আজকে চুপচাপ বাড়িতে শুয়ে আছি, মানে আমি কোনো কাজ করছি না তা কিন্তু না। আমার রান্না চলছে, আমার রান্না চলছে, আমি দেখছি, আমার হয়তো সেটা খুব বোদা চোখে নর্মাল কোনো মানুষের সামনে সেটা খুব আলস্য। হ্যাঁ, আলস্য, ইঞ্জিনিয়ার না কিছু হতো, কি করছে, পড়ে আছে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না। আমি হয়তো জানলা দিয়ে একটা রোদ জানলার ফাঁক দিয়ে এসে বিছানায় পড়ছে, সে যা প্যাটার্ন তৈরি করছে, সেই প্যাটার্নটা আমাকে কিছু মনে করাচ্ছে, আমি সেটা নিয়ে ভাবছি। এটা আমার কোথাও না কোথাও কাজে লাগবে, হয়তো সেই সময় কাজে লাগছে না, কোথাও না কোথাও কাজে লাগবে। তো আমার মনে হয় না কোনোটাই আমার অবসর সময়। আমি আছি, আমি কাজ করছি, আমার ভেতরে ওই মানে রান্নাটা চাপানো আছে,
এবার ঠিক ঠিক সময় অনুযায়ী সেটাকে কি মেরেছে নেড়েছে রাখতে হবে। মানে কি বলতো, আমার মনে হয় যে প্রতিটা অভিনেতাকে আমাদের তো, আর আমাদের বিশেষ করে বাংলা বাজারে আমরা যেভাবে অভিনয় করার সময় বা সুযোগ বা সময় পাই, আমাদের সবকিছুই এই রাস্তার রোলের ওই চাটুটার মতো রাখতে হয়, হট তাওয়ায় রাখতে হয় সবসময়। যে তুমি দিলেই রেডি করে রেডি করে বানিয়ে যে এনাম এরকম একটা দিতে হয়। তো সেই সময় সেই জন্য আমার মনে হয় যে সবকিছু তোমার ওই হাতের মুখের ডোগায় রাখতে হয়। কারণ সবকিছুর টাইম আছে, ক্যামেরা টাইম আছে, লাইটের টাইম আছে, অভিনয় কিন্তু খুব একটা টাইম দেওয়া হবে না। তোমাকে চটজলদি পারফর্ম করতে হবে, ভালো করতে হবে। তো সেই জন্য আমার মনে হয় যে ওইটার বাইরে অ্যাকচুয়াল কাজের সময়টাই অবসর সময়টা। সেটা তো বুঝলাম, কিন্তু হাউ ডু কিপ মোটিভেটেড ইয়োরসেলফ? নিজেকে চেষ্টা করি আমি সবসময়। তুই জানিস না যে 1 বছর পর আসবে কিনা। তুই বলি আমি তখন 1 বছর বসেছিলাম। তো 6 মাসের মাথায় মনেও হতে পারে এটা কি অনন্তকাল চলবে? হ্যাঁ, মনে হয়েছে, বহুবার মনে হয়েছে। সেই সময় খারাপ লাগে। কিন্তু আমি দেখেছি যে এই খারাপ লাগাগুলো ম্যাক্সিমাম 2 মিনিট 5 মিনিটের। তার বেশি কিন্তু না। 5 মিনিট পরে তুমি আবার কিছু একটা নিয়ে ভাবলে ওটা তুমি ভুলে যাও। তো আমি চেষ্টা করি যে যখন আমার কি খারাপ লাগাটা আসছে বা খারাপ লাগাটা মনে হচ্ছে, এই চিন্তাগুলো আসছে, তখন আমি অন্য একটা কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করব। যেটা আমাকে এক্সাইট করবে বা আপলিফট করবে। আমাকে চার্জ আপ করবে। আমার যেমন অনেক সময় গিটার বাজাই তখন আমি, বা গান গাই বা কিছু ছবি আঁকলাম, সিনেমা দেখলাম। একটা সময় অবধি তো মানে সিনেমাই মেন ছিল। মানে আমি দিনে প্রায় 5টা 6টা সিনেমা দেখতাম। অভিনয় করার পরে একটা বড় সময় মানে 2013-14 সময় যেমন বললাম আমি শুরু করেছি, এবং 15-16 এই সময়ের পর থেকে আমি ১ম ইউরোপিয়ান ছবি বা ওয়ার্ল্ড সিনেমা এক্সপ্লোর করতে শুরু করি। তার আগে আমি এক্সপ্লোর করি। তার আগে আমি বলিউড ও বাংলা ছবি, ম্যাক্সিমাম হলিউড ছবি, যে মানে হলিউড মানে মেইন স্ট্রিম কমার্শিয়াল হলিউড ছবি, এসবই দেখেছি। কিন্তু ওই 16 পর থেকে ওয়ার্ল্ড ফিল্ম দেখা শুরু করলাম, এবং সেটা সামহাউ মানে আমার চিন্তা ভাবনা, আমার পৃথিবী দেখার লেন্সটা সবকিছু চেঞ্জ করে দিই। তো আমার মনে হলো যে এই মানুষও, এই ধরনের গল্প, এই ধরনের মানুষ, আহ এই ধরনের অভিব্যক্তি পৃথিবীতে এক্সিস্ট করে, যেগুলো আমি ভাবতাম কোনো কোনো সময় কিন্তু এত ডিটেলে ভাবতে পারিনি। কিন্তু সিনেমায় দেখতে পাচ্ছি এটা রয়েছে। তো সেটা একটা বড় ড্রাইভিং ফোর্স ছিল আমার, যে নতুন নতুন ছবি এক্সপ্লোর করবো, নতুন নতুন ছবি দেখবো, নতুন নতুন চরিত্র এক্সপ্লোর করবো। ওইটা একটা বড় হেল্প করেছে। যখনই মনে হয়েছে টাকা বাজারে কিভাবে কাজ পাবো না, শুরুর দিকে বহু মনে হয়েছে যে সবাই বলছে খুব ভালো করছিস, খুব ভালো হচ্ছে, কাজ কেউ দিচ্ছে না। তখন মনে হচ্ছে যে দেখো, যদি বলতো না রে তোর দ্বারা হবে না, খুব খারাপ করছিস, তাহলে চপের দোকান দিয়েছিলাম বা কিছু একটা করতাম। কিন্তু সবাই বলছে ভালো হচ্ছে কিন্তু কাজ পাচ্ছি না। তো এটা একটা অদ্ভুত ডাইকোটমি। তো সেইটা একটা বড় এর সময় ছিল। কিন্তু ওই সময়টা আমাকে শুধু বাঁচিয়েছে সিনেমায়। মানে আমি সিনেমা দেখতে আমার ইন্সপায়ার হতাম। এই চরিত্র যদি পাই না, ও হো ফাটিয়ে দেবো। এই জায়গাটা পাই না, এরা গল্প কেউ দেয় না। তো প্রত্যেকদিন আমি ওটাই করতাম। প্রত্যেকদিন মানে রুটিনই আমার ওটা ছিল। সকালবেলা উঠতাম, কিছু একটা করতাম, বাইরে বেরোনো থাকলে বেরোতাম, না বেরোনো থাকলে সকালবেলা থেকে বসে যেতাম সিনেমা দেখতে। আর সেই মানে ঠিক নেই, মানে প্রথমে হয়তো সত্যজিৎ রায় দেখছি, পরেরটা কিসলস্কি দেখছি, তারপরেরটা চলে যাচ্ছি চেলান, তারপরেরটা চলে যাচ্ছি রাশিয়ান ছবি, কোনটা চলে যাচ্ছি আবার টার্কভস্কি, কোনটা এই, কোনটা সেই, মানে কোনো মাথা মুন্ডু নেই। দেখে যাচ্ছি জাস্ট। হয়েছে। তুই বিশ্বরূপ বিশ্বাসের কথা বললি, যিনি তোর বলছিস শিক্ষক, প্রথম শিক্ষক। তারপর ক্যামেরাটায় তুই কি করে ব্রেক করলি? ক্যামেরাটায় তো প্রথম কাজ অঞ্জন দাই, যেটা ওকে। তো আমি যখন 2013 সালে মানে ভাবছি যে অভিনয় করবো, 2014 সালে আহ, আমাদের ওই যাদবপুরে একটা গ্রুপ ছিল, সৌরজিৎ বলে একজন ডিরেক্টর ছিলেন, ওখানে আড্ডা দিতাম আমরা, এবং সেইখানে থ্রুতেই উনি একটা ছবি বানাচ্ছিলেন, এবং সে তখন আমাকে বলে একটা চরিত্র আছে, করবি? হ্যাঁ করবো, কেন করবো না। তো ওই ছবিটা করি, এবং 2014 সালে আমি ওই ছবিটা এবং আরো 2টো ছবি করি। কিন্তু খুবই আনফর্চুনেটলি
তিনটে ছবিই বেরোয় না। প্রথমটা আনফরচুনেটলি বলছি, শিওর তো হ্যাঁ, বেরোলে ভালো হতো। তখন ওই সময় বেরোলে খুবই ভালো হতো অ্যাকচুয়ালি। এখন বেরোলে আর হয়তো জানি না কি হবে, হ্যাঁ, কিন্তু ওই সময় বেরোলে খুবই ভালো হতো। কারণ করেছি, প্রথম অভিনয় করেছি, তার যে একটা এক্সাইটমেন্ট, ক্যামেরার সামনে যেটা বলছো প্রথম অভিনয় করা। খুব লেট ডাউন হয়েছিল নিশ্চয়ই, খুব। না, আমি প্রচন্ড প্রশংসিত হয়েছিলাম। না না, যখন রিলিজ হচ্ছে না, সেটা আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। মানে আমি আমার অপেক্ষা কি বলতো, আমার মানে প্রথম থেকেই একটা জিনিস আমাকে বুঝিয়ে দিয়েছিল এই 2014 সালটা বেসিক্যালি, যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, অপেক্ষা এবং ধৈর্য। হুম। সেইটা আমি প্রথমবারই বুঝে গেছিলাম, কারণ পাওয়া আর না পাওয়া দুটো একসাথে ছিল সেই বছর। মানে তিনটে ছবি পেয়েছি, সেটা একটা আনন্দের ব্যাপার। মানে নিয়েছে তিনটে ছবি, তে আমাকে কাস্ট করা হয়েছে, আমি সেগুলো করেছি, কিন্তু ছবিগুলো বেরোয়নি। তো এইটা সামহাও আমার দুটো দিকই দেখিয়ে দিয়েছিল যে এই ইন্ডাস্ট্রির অ্যাকচুয়ালি মানে ফ্লিপ সাইডটা কি এবং অ্যাকচুয়াল সাইডটা কি, দুটোই দেখিয়ে দিয়েছে। তো আমি অপেক্ষা করতাম যে এই ছবিটা বেরোবে 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 করে, সারা বছর বেরোয়নি। একটা ট্রেলার বেরিয়েছিল যেটা এখনো ইউটিউবে আছে। তো তখন ওই সময়টা আমার খুব মনে হতো যে আনলাকি মনে হতো নিজেকে, যে এই বাবা তাহলে কি আমি যে ছবি করবো সে ছবি বন্ধ হয়ে যাবে, সে ছবি চলবে না, এমন মনে মনে ভাবতেন, যেন কেউ জানতে না পারে, তাহলে কেউ আর নেবে না। এইরকম সব ভাবনা চিন্তা ভাবনা হতো। তখন কিছু বন্ধু বান্ধব ছিল যারা প্রচুর সাপোর্ট করেছে, যারা প্রচুর পুশ করেছে, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমার বাড়িতে খুব একটা পছন্দ করতো না যে আমি এটা করি। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে আচ্ছা, পড়াশুনো কেরিয়ার ছেড়ে অভিনয়ের পেছনে দৌড়চ্ছে, চাকরির ইন্টারভিউতে যাচ্ছে না, হ্যাঁ অভিনয়ে চলে যাচ্ছে করতে, কি হবে এবং তার মধ্যে কাজ নেই অনেক দিন। কাজ নেই। এবং এটা মানে প্রথম দিকে বলেছিল হ্যাঁ কর, কারণ হবি হিসেবে করলি হয়ে হলো, কিন্তু যে এত সিরিয়াস হয়ে যাবে ছেলে সেটা বুঝতে পারে। তো সেটা বাড়ি থেকে প্রচুরই আসতো যে হলো তো, এবার 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 ফিরে আয়, এবার তুই চাকরি কর, ইন্টারভিউ দে, এই কর সেই কর। তো এইটা আমাকে সবসময়, টার্মোয়ালটা সবসময় আমাকে ব্যালেন্স করতে হতো। এটা কখনো আবার আমাকে ফেস করতে হয়নি, যেহেতু বাড়িতে। বাড়িতে ছিল, হ্যাঁ, তো ওটা আমাকে প্রচন্ড ফেস করতে হতো যে আহ, বাড়িতেও রিজেকশন, কাজের জায়গাতেও রিজেকশন। তো কিন্তু আমি চাইছি যে আমার কোথাও একটা ভেতরে মনে হচ্ছে আমি এটা পারবো, আমি এটা করতে পারবো। আমার ভেতরে মানে আমি করতে পারবো, কারণ আমার মনে হচ্ছে আমি জীবনের প্রথম কোনো একটা জিনিস আমি ভালোবাসি, যেটা কারণ ওই কাজটা যখন আমি করছি তখন আমি ভালো থাকছি, আমার ভাল লাগছে। আর কোনো কিছুতে সেরকম ভাল লাগছে না, ওই কাজটা করলে এরকম ভাল লাগে, একটা অদ্ভুত তৃপ্তি আছে। মানে যখন কাজটা হওয়ার পরে যখন লোকের চোখের দিকে তাকাই, এর দিকে সবার মধ্যে সবার মুখে একটা যে স্মিত হাসি থাকে, বা চোখে একটা হাসি, না হাসলেও চোখে একটা হাসি দেখা যায়, কোথাও কি মনে হয় যে অ্যাডমিরেশন। একটা অ্যাডমিরেশন বা ভালো লাগা, কোথাও কি মনে হয় যে আমি একটা মানুষকে, আমি আমার কাজ দিয়ে 2 সেকেন্ডের জন্য হলেও তাকে একটু খুশি দিলাম, বা সে একটু অন্য কিছু ফিল করলো। তার জীবনের, সবার জীবনেই তো প্রচুর দুঃখ কষ্ট ভাবনা এসব রয়েছে, সে কোথাও 2 সেকেন্ডের জন্য হলো সে ভুলে গেল সেটা আমার জন্য, সেটা আমাকে বীভৎস কিক দিত। তো এটা আমি ভাবতাম, কিন্তু বাড়িতে এক্সপ্লেন করতে বাড়িতে পারতিস। এই জিনিস আমি এক্সপ্লেন করতে, কারণ আমি নিজেই এক্সপ্লেন করতে পারছি না নিজেকে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমি এখন এক্সপ্লেন করতে পারছি, কিন্তু সেই সময় নিজেকে এক্সপ্লেন করতে পারছি না যে কি হচ্ছে। কিছু একটা হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। বাড়িতেও বোঝাতে পারছি না, আর কাজেও যে বাড়িতে দেখাবো দেখো আমি কাজ করছি, কাজ পাচ্ছি, এটাও বলতে পারছি না। তো সেই সময়টা খুবই একটা মানে ডিপ্রেসিভ, ফ্রাস্ট্রেটিং একটা সময় ছিল। কারণ ওই বন্ধু বান্ধব কিছু ছিল যারা প্রচুর পুশ করেছে, তারাই বলেছে হবে হবে হবে, লেগে থাক। সেখান থেকে সত্যি বলে সত্যি কিছু নয়, প্রিমিয়ারে আমি যদি ভুল না করি মামারা ছিল, মামা ছিল, 2 বোন ছিল। মামা ছিল, 2 বোন ছিল। তো বাড়ির এই মনোভাবটাকে চেঞ্জ করতে পারলি কোন কাজগুলো দিয়ে? হ্যাঁ, ওইটাই যেটা আমি বলছিলাম, মাঝখানে বলা হলো না। তারপরে ওই তানপুরার পরে তানপুরা শাহানাদি, সমাদৃত হলো খুব। শাহানাদি মানে ওই প্রোডাকশন হইচইয়ের তরফ থেকে কোনো রকমের যুক্ত ছিল, এবং হ্যাঁ। শাহানাদির খুব পছন্দ হয় কাজটা আমার। হুম। এবং তারপরে 2021 সালে শাহানাদি নিজের প্রোডাকশন করলে এবং প্রথম কাজ করে মোহমায়া। সেখানে আমাকে প্রথম শাহানাদি ওই তানসিন তানপুরা দেখার পরে ডাকে, মোহমায়াতে একটা চরিত্র দেয়, এবং সেই চরিত্রটা ছোট চরিত্র ছিল, কিন্তু খুব ইম্প্যাক্টফুল চরিত্র ছিল, এবং সেই চরিত্রটা খুবই মানুষের পছন্দ হয়। এবং ওই 2021 সালে শাহানাদি আমাকে পরপর অনেকগুলো কাজ দেয়, ওই কাজটা দেখে শাহানাদির খুব ভালো লাগে। তারপরে মৌচাক করি, তারপরে ইন্দু করি, এবং সেই বছরই গোড়া করি। তো
ওই 2021 সালেই যে ওই যেটা বলছিলে যে তুমি যে মানুষের কাছে পৌঁছে যাওয়া বা মানুষ জানতে পারলো যে আচ্ছা সুহূত্র মুখার্জি বলে একজন কেউ আছে যে অভিনয় করে এবং ভালো অভিনয় করে। তো সেইটা ওই 2021 সালে হয়েছে শাহনাদির জন্য, কারণ শাহনাদি পরপর সেই কাজগুলো দিয়ে গেছে এবং শাহনাদি একমাত্র মানুষ যে ভালো বলার পরেও কাজ দিয়েছে। দেখ বিজয়গড়ের লোকেরা ভালো হয়। হ্যাঁ একদমই তাই। শাহনাদি বিজয়গড়ের এটা বলে দিলাম। ও এটা আমি জানতাম না, শাহনাদি বিজয়গড় আমাদের পাড়ার গর্ব, ও বলিস কি। আচ্ছা। এবং শাহনাদি সম্বন্ধে তোরা জানিস না, আমাদের করে গেছে পরে, তাহলে পরে শিফট করেছে এখানে, ছোটবেলা থেকে বড় হয়েছে, জন্ম এখানে। মানে শাহনাদি ওয়াজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। হ্যাঁ আমি কেয়ার করি না বলে একটা নাটক আমাদের ছোটবেলায় আমরা শিবুদাও করতো না, শিবুদা করতো না এটা, করতো হচ্ছে প্রথমে তাজুদা করতো, তারপর তাজুদার চরিত্রটা নীলদা করতো, আর করতো অনিন্দ্য পুলক। এই তিনজনই মেইন বাচ্চা তিনটে করতো। একটা খুব ছোট্ট বাচ্চার একটা চরিত্র করতো। এই তিনটে বাচ্চা, তিনজনই তিনটে বাচ্চা, নীলদাও একটা বাচ্চা। শুনেছি এটা, শুনেছি। গোড়ার কথা যখন উঠলোই তাহলে আসি ঋত্বিক চক্রবর্তীর কথা। আমার তো মুখ চোখ দেখলে মনে হয় মানে তুই আছিস আছিস আছিস, ঋত্বিককে দেখলে তোর মুখ চোখে একটা আলো জ্বলে। তুই খুব বেশি ভালোবাসিস মনে হয়। বল মানে ছোটবেলা থেকেই, মানে দেখো যবে থেকে অভিনয়, আমি জিজ্ঞাসা করবো, দুজন ডিটেকটিভ, দুজন তোর প্রিয় মানুষ, আর তুই দুজনের অ্যাসিস্ট্যান্ট, গোড়া আর একেন। আমি কিন্তু তুলনামূলক আলোচনায়, যেমন কাকে বেশি ভালোবাসিস কাকে কম, বোকা বোকা প্রশ্ন না, এই দুজনের সাথে এক্সপিরিয়েন্স আমি জানতে চাই। আমি ফার্স্টে গোড়া। আচ্ছা, তো যেটা তুমি বলছো ঋত্বিকদা সত্যি, আমি মানে আলো জ্বলে ওঠে মুখে, আমি দেখেছি আলো জ্বলে ওঠে। এবং ঋত্বিকদা আমি এতটাই ভালোবাসি, শ্রদ্ধা করি যে আমার এখনো মাঝে মাঝে মনে হয় যে এই মানুষের সাথে আমি কাজ করছি, সেটাই একটু মনে হয় যে একটা মানে স্বপ্নের মতো বা আনবিলিভেবল ব্যাপার। এতগুলো কাজ করে নেওয়ার পরেও এখন আমার ঋত্বিকদার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে তারপরেও। কারণ সেটা দেখো আমি ছোটোবেলা থেকেই মানে যবে থেকে বুঝেছি অভিনয় কি, অভিনয় কোনটা সেটা বুঝতে পেরেছি এই মানুষগুলোর মধ্যে। সেই মানে যেই মানুষগুলোকে দেখি যার কাজ দেখে বড় হয়েছি, রীতিমতো গিলেছি, তার মধ্যে একজন ঋত্বিক চক্রবর্তী। তো সেই ভালো লাগাটা ওই আলো জ্বলে ওঠাটা ওই জায়গা থেকেই। এবং তারপরে যখন গোড়ায় কাজ করার সুযোগ হলো আমার, যখন আমি প্রথম জানতে পারি শাহনাদি বলে যে গোড়াতে একটা চরিত্র আছে, তখন জানতাম না গোড়া। আচ্ছা কে করছে বলতে গোড়াটা, কে করছে? ঋত্বিক চক্রবর্তী। আমার না পা রীতিমতো থরথর করে কাঁপছে তখন। কি বলছো? বলছে হ্যাঁ। এবং আমার মনে আছে যেদিন শ্যুট তার ঠিক আগের দিন ঘুম থেকে উঠে বসেছি, খেলো করেছে কালকে ঋত্বিক চক্রবর্তীর সাথে সিন, হ্যাঁ এরকম ভাবে উঠে বসেছি। এবং পরের দিন যখন শুটে গেছি, ঋত্বিকদাকে দেখে ভাবছি যে কি করবো, মানে ছড়ালে মানে একটা মার এদিকে পড়বে না। ঋত্বিক চক্রবর্তীর সাথে অভিনয় থেকে, আর এদিকে ঋত্বিকদা তুমি বলো একটু কিভাবে কি করবো, মানে কি ভাবছো কি করবো। দেখি কি করি, দেখি প্রথমে সিনটা হোক, একটু দেখি কি করি। হচ্ছে আমি ভাবছি কি হলো, কি করব। তারপরে আলটিমেটলি আমি বাড়ি থেকে প্রচুর হোমওয়ার্ক এই সেই ভেবে এরমভাবে করবো ভেবে গেছি। ফার্স্ট সিন হলো, ফার্স্ট সিন, ভেরি ফার্স্ট সিন, আমি বুঝে গেলাম যেটা করে এসেছি সেটা আমাকে পুরো ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ ওইটা যদি আমি করতে যাই পুরো ঘেটে হয়ে যাবে। কারণ ঋত্বিক চক্রবর্তী কি করবে ঋত্বিক চক্রবর্তীও জানে না। ঋত্বিক চক্রবর্তী যখন সিনে থাকবে ইন দ্য মোমেন্ট সে জাস্ট বিহেভ করবে, আমাকেও তার সেটা করে যেতে হবে। তো তারপর একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স হয় ঋত্বিকদার সাথে কাজ করার। মানে এবং গোড়া আর তোর সম্পর্কটা, হ্যাঁ মানে গোড়া সারথি যেমন ডেভেলপ হচ্ছিল, তেমনি ঋত্বিক চক্রবর্তী আর সুহূত্র মুখার্জির কেমিস্ট্রিটাও ডেভেলপ হচ্ছিল। তো সেইটা আর কি ওই গোড়া করতে গিয়ে হলো। এবং মানে আমরা এনজয় করেছি, মানে দুর্ধর্ষ এনজয় করেছি একে অপরের যে মানে কাঞ্চুয়াল আদান প্রদান, সেইটা আমি দুর্ধর্ষ এনজয় করেছি। আর এবার আছে আরেক চক্রবর্তী। আচ্ছা, অনির্বাণদার সাথে আমার পরিচয় অনেক আগে। অনির্বাণদার সাথে আমার পরিচয় থিয়েটার সেলসম্যানের সংসার করতে গিয়ে। তারপরে আমি জানতাম যে অনির্বাণদা একেন বাবু বলে একটা সিরিজ করে, কিন্তু দেখা হয়নি তখন। কিন্তু প্রথম তখন আলাপ সেলসম্যানের সংসার করতে গিয়ে আমরা এখানে কলকাতায় শো করেছি, বাংলাদেশে শো করতে গেছি। তো আমার খুবই ভালো একটা বন্ডিং হয়েছিল অনির্বাণদার সাথে। এবং তারপরে ডিরেক্ট একেন বাবু যখন ছবি হলো তখন
অনির্বাণদার সাথে আলাপ। এবং অনির্বাণদার সাথে ব্যাপারটা মানে অনির্বাণদা না এত বড় একজন স্টার আমাদের এখানের, এবং এত ভালো একজন অ্যাক্টর, এত ভালো একজন মানুষ, কিন্তু কোনোদিনই সেটা বুঝতে দেয়নি যে মানে আমরা যখন এই একেন করতে গেছি, আমি ছিলাম, সৌমক ছিল, আমার কোনোদিনই বুঝতে দেয়নি সেই জিনিসটা। এবং আমরা খুবই একটা সেই হয় না পাড়ার ৩ ছোকরা বন্ধু যেরকম আড্ডা মারে, সারাক্ষণ হাসে, খোঁচা মেরে খোঁচা মেরে পালিয়ে গেল, এরকম টাইপের বন্ধুত্ব অনির্বাণদার সাথে আমার আর সৌমকের। তো অনির্বাণদার সাথেও মানে সম্পর্কটা একটা অন্য ডাইনামিক্সে। এবং অভিনয়ের কি বলবো, দেখো অনির্বাণদাও সেরকমই একজন অভিনেতা যে খুবই ইন দ্য মুমেন্ট, তার হোমওয়ার্ক আছে, কিন্তু হোমওয়ার্কটাও খুবই ইন দ্য মুমেন্ট চেঞ্জ করতে থাকে। তো সেটা করেও মানে অনির্বাণদার সাথে অভিনয় করেও সেম মজাটা পাওয়া যায়। তো দুজনেই দু ধরনের, কিন্তু দু ধরনের মজা। ফ্লোরে বা ফ্লোরের বাইরে উইদিন দ্য ইন্ডাস্ট্রি কখনো অপমানিত হয়েছিস? ফ্লোরের বাইরে হ্যাঁ নিশ্চয়ই হয়েছে। এখন আমার মনে পড়ছে না এখন, হয়েছে তো বটেই। দেখো আমার প্রথম যখন ওই সময়টা 2013-14 ওই সময় যখন বলছিলাম যে কাজ হলো কিন্তু বেরোচ্ছে না, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, তখন আমি কাজ খুঁজতাম এবং আমার কাজ খোঁজার কোনো জায়গা ছিল না, কারণ আমার পরিচিত কেউ নেই, ইন্ডাস্ট্রি কাউকে আমি চিনি না। আমি খুব অদ্ভুতভাবে কাজ খুঁজতাম। আমি গুগলে সার্চ করতাম বাংলা সিনেমা অডিশন, বাংলা সিরিয়াল অডিশন, এবং তাতে সে অনেক রকমের কম্বিনেশন আসতো। এরকম করে একবার তখন একটা সাইট ছিল, তুই সিরিয়ালে করেছিস? হ্যাঁ আমি সব কাজ করেছি, যাত্রা ছাড়া সব করেছি। তো তখন ওই গুগলে আমি সার্চ করতে করতে একদিন পেলাম ওএলএক্স যে সাইট, সেই ওএলএক্স সাইটে কেউ একজন অ্যাড দিয়েছে, বাংলা সিরিয়ালের অডিশন হচ্ছে অমুক জায়গায়, চলে আসুন। আমি ফোন করলাম, বলে হ্যাঁ হচ্ছে অডিশন। আচ্ছা আমি গেলাম, গিয়ে দেখি এই সন্তোষপুরের কাছে কোথাও একটা, ঠিক কি বলবো মানে একটা ছোট মারুতি ভ্যান সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে একটা টেবিল লাগানো, সেখানে একটা ক্যামেরা বসানো, এবং সেখানে আরো 2-3টে ছেলেপুলে গেছে, এবং তাদেরকে দেখে মনে হচ্ছে মানে দেখে বোঝা যাচ্ছে তারা বেশ গ্রাম বা শহরতলি থেকে এসছে। এবং সেখানে আমি গেছি এবং আমি গিয়ে ওয়েট করছি অডিশন হবে। দেখি তখন সেই সময় পাগলু ছবিটা রিলিজ হয়েছিল, পাগলুর একটা ডায়লগ দিচ্ছে আমাকে করার জন্য। আমি করলাম, করে হলো, করার পরে বাড়ি চলে গেলাম। রাতে ফোন করে বললো হ্যাঁ তুমি সিলেক্ট হয়ে গেছো, তোমার কালকে অমুক জায়গায় শুটিং আছে। তখন ওই সিরিয়ালটি হতো, নাম করা বাহা সিরিয়াল হতো, ওই সিরিয়ালে তোমার ইষ্টিকুটুম ওই সিরিয়ালটি আছে, ওই সিরিয়ালে তোমার সিন আছে, তুমি চলে এসো। শুধু আমার একটা রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশনের জন্য 2,500 তোমাকে দিতে হবে, এবং সেই 2,500 তুমি দিলে তুমি আমি বলছি 2,500, আমি ঘরে দেখছি বাবা বসে আছে, বাবার দিকে তাকালাম, আমি জানি জীবনে দেবে না বাবা টাকা, আমার কাছে 500 টাকা পড়ে আছে। আমি বললাম যে আমার কাছে 500 টাকা আছে, আমি আর নেই, আমি দিতে পারবো না। অনেক চুপ করে বলে ঠিক আছে এসো, তারপর পরে দিয়ে দিও। আমি তখন জানতাম না কিছু এই জিনিস, যে অভিনয় যে পয়সা দিয়ে হয় না, পয়সা দেয় বরং, সেটা আমি জানতাম না। আমি গেছি, পরের দিন সেই P51 স্টুডিওয়ে গেছি। আমি জানি চরিত্র করবো কোনো, P50 স্টুডিওতে গিয়ে দেখি ভেড়ার পালের মতো এরকম প্রচুর ছেলেপুলে রয়েছে পিঠে ব্যাগ নিয়ে, আমিও পিঠে ব্যাগে একজন গেছি, এবং সেখানে একজন এসে বলছে ভিড়ের মধ্যে এরম ভাবে দেখছে, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, এদেরকে বাড়ি পাঠিয়ে দাও, তোমরা এদিকে এসো। এরকম হলো, সেই এদিকে এসোর মধ্যে আমি ছিলাম, এদিকে গেলাম, গিয়ে সারাদিন সকাল 6টা-7টায় গেছি, গিয়ে সারাদিন বসে আছি, গাছতলায় বসতে দিয়েছে, গাছতলায় বসে আছি। ব্রেকফাস্ট টাইম হয়ে গেল, ব্রেকফাস্ট করে নাও, লাঞ্চ টাইম হয়ে গেল, লাঞ্চ করে নাও, রাত্রি ইভিনিং টাইম হয়ে গেল, টিফিন করে নাও। তার আগে একজন এসে বললো যে এই এদের রাখো, এদের মধ্যে দেখো, দেখে বলে আমাকে দেখে বলে তুমি এদিকে এসো, এসে আমাকে একটা পিওনের ড্রেস পরিয়ে দিল। তারপরে জানতাম সেটা অন্য সিরিয়াল আবার। তো আমি ওটা পরে বসে আছি, তারপরে ওটা পরে বসে আছি, মাথায় টুপি ফুপি করে পিওনের ড্রেস নিয়ে ডাক লাগার মতো বসে আছি। এইবার তারপরে ইভিনিং এ বললো খেয়ে নাও, চপ মুড়ি এলো, সেও খেয়ে নিলাম, খেয়ে ওয়েট করছি এবার ডাকবে। তারপরে এলো আবার ওই রোল কলের মতো এলো, সবাই দাঁড় করিয়ে বললো তুমি কোথায়?
বলছে টালিগঞ্জ, এদিকে এসো। তুমি কোথায়? গড়িয়া, এদিকে এসো। তুমি কোথায়? বজবজ, ওদিকে যাও। তুমি কোথায়? বলছে দাদা রানীকুঠি, এদিকে এসো। তুমি কোথায়? হাওড়া, ওদিকে চলে যাও। এবার সবার ভাগ ভাগ হলো। এবার যে টালিগঞ্জ গাড়ি টালিগঞ্জ গড়িয়া এই চত্বরে যারা রয়েছে তাদেরকে রাখলো, আর যারা দূরে দূরে তাদেরকে পাঠিয়ে দিল, ব্যাক আপ করে প্যাক আপ করলো, কারণ তাদেরকে গাড়ি দিতে হবে। দিতে হবে। হ্যাঁ, গাড়ি দিতে হবে, এ করতে হবে। তো ওই ওই প্রথম দিন আমার প্রথম এক্সপিরিয়েন্স সেটের খুব খারাপ খুব লেগেছে। খারাপ এক্সপিরিয়েন্স, এবং আমি সেদিন আমি ডিসাইড করেছিলাম যে জীবনে কোনটা আমি করবো না। হুম। ওইটা আমার এক্সপিরিয়েন্স দিয়েছিল, এবং সেই জন্য ওই দিনে প্রত্যেক দিন মনে রাখি যে ওইটা না হলে, এক্সপিরিয়েন্সটা না হলে পরে আমি আরো আরো কি বলবো, মানে আরো ডেসপারেট হয়ে যেতাম না। এরকম হয়েছে, এবং অনেক হয়েছে। শুট করতে গিয়ে ফোকাস পুলার বা কেউ যারা মানে অভিনয় বা ডিরেকশনের সাথে যুক্ত নয়, সে পাশ থেকে বলছে, বাবা এটা করতে পারছিস না, কর রে, এরকম আওয়াজ হয়েছে। প্রথম দিকে যখন অডিশন দিতে গেছি, জামা কাপড় অত পরিষ্কার ছিল না, নর্মাল কলেজে পড়ি তখন জামা পরে গেছি, অডিশন দিয়ে বলেছে হ্যাঁ খুব ভালো অভিনয় করছিস, কিন্তু একটা লুকের তো ব্যাপার আছে রে, তো জামা কাপড়টা ঠিকই হচ্ছে না। তাহলে কস্টিউম ডিপার্টমেন্ট কি করতে আসে? সেই আমি তখন ওইগুলো জানতাম না। তো আমি বললাম যে আচ্ছা সত্যি তার জামা কাপড় করতে হয়, কি করতে হয়, এরকম প্রচুর হয়েছে। তবে এমনি সেগুলো ওরা মনে রাখি না, মানে সেগুলো না না। হ্যাঁ, হ্যাঁ ওই মানুষগুলোকে মনে আছে হ্যাঁ। যারা ছিল, তাদেরকে দেখতে পেলে এখনো ইয়াদ হ্যাঁ ইয়াদ রাখা জায়গা সব। কিন্তু ওই এক্সপিরিয়েন্স গুলো ভালোই ছিল আমার মনে হয়, যেগুলো না হলে আজকের আমি এটা পৌঁছতে পারতাম না। নারী লাইফে? নারী লাইফে ছিল, অনেকই ছিল, অনেক না ছিল, কিন্তু বরাবরই না আমি একটু ছোটবেলা থেকে একটু শাই ছিলাম, শাই এবং ইন্ট্রোভার্ট। তো ছোটবেলায় দেখো আমার একটা চেঞ্জ হতে হতে গেছে, মানে স্কুলে একরকম ছিলাম, কলেজে একরকম ছিলাম। স্কুলের দিকটায় আমি বড় মানে বেশিরভাগটা একটু শাই ইন্ট্রোভার্ট, কথা বলতে ভয় পেতাম মহিলাদের সাথে, মানে এই মেয়ে থাপ্পড় ফাপ্পড় মেরে দেবে মনে হয় রে। কারণ বয়েজ স্কুল ছিল, তো মহিলাদের সঙ্গ সেরকমভাবে ছিলই না, যেটা হতো কোচিনে হতো। এবং এটা খুব মজার ঘটনা মনে পড়লো, ওই সময় এরকম আমি বলছি, এরকম তখন আমার ক্যারেক্টার শাই ইন্ট্রোভার্ট বয়েজ স্কুল। এই সময় আমি একটা কোচিনে ভর্তি হয়েছিলাম, মানে সেই যে স্যার, সে অনেকগুলো ব্যাচ করাতো, কিন্তু কোনো ব্যাচেই আমি ঠিক টাইমিং মেলাতে পারছিলাম না। একটা ব্যাচেই টাইমিং মিলিয়েছিল, এবং সেই ব্যাচটায় আমি আমার বাড়ির কাছেই ছিল, আমি যেতাম, ইংলিশের টিউশন ছিল। তো প্রথম দিন আমি সাইকেলে করে, প্রথমে সেই সাইকেলটা সদ্য সদ্য সাইকেল করে ধুমের পেছনে মিউজিক বাজছে, আমি গেছি কোচিনের এতে, আরে বাড়িতে ঢুকলাম, দেখি সামনে উঠোনে দেখি অনেকগুলো সাইকেল। আমি সেই সাইকেলটা আমার সাইকেলটা তার পাশে রাখালাম, রাখার পরে আমি দেখছি যতগুলোই সাইকেল আছে, প্রত্যেকটা সাইকেলই লেডিস সাইকেল। আচ্ছা কি ব্যাপার, সাইকেলটা রেখে আমি ভেতরে ঢুকলাম, ঘরের ভেতর যে মানে যেই জায়গায় বসে কোচিংটা হবে, তার আগে একটা চাতাল জুতো খোলার জায়গা রয়েছে, সেখানে আমি জুতো খুললাম, খুলে উঠতে যাবো, অনেকগুলো জুতো, 15-20খানা জুতো দেখি, মনে হচ্ছে 20-22খানা যতগুলো জুতো আছে সব কটাই লেডিস। যদি মানে প্যালপিটেশন হচ্ছে আমার, কি হলো ব্যাপারটা। এবার আমার খুব সিনেমার মতো স্লো মোশনে আমি সিঁড়ি দিয়ে উঠছি, এবার সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ঘুরে ঘরটা, সিঁড়ি দিয়ে উঠছি, উঠে জাস্ট ডান দিকে ঘুরেছি, দেখি সোফার উপর স্যার বসে আছে, এবং সোফার নিচে 20-22 জন ছাত্রী বসে আছে, এবং সারা ব্যাচে একমাত্র পুরুষ আমি। এ তো জ্যাকপট। হ্যাঁ, কিন্তু আমি তো বলছি না আমি শাই অ্যান্ড ইন্ট্রোভার্ট। আমার তখন আমি মানে আমাকে মনে হচ্ছে সেই মাটি ভাগ হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই, এরকম মনে হচ্ছে। আর আমি যে ঢুকেছি, 22খানা মাথা একসাথে আমার দিকে ঘুরেছে। মানে আমি মানে রীতিমতো ঘামছি তখন আমি, যে কি করব। এবার আস্তে আস্তে এক পা করে এগিয়ে ওই ভিড়ের মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি, সবাই তাকিয়ে এরকম ভাবে দেখছে, আমি সোজা এই মানে ঘোড়ার এর পালের মতো, যে স্যারকে দেখছে আর আমি নিজেকে দেখছি, সোজা গিয়ে ঠিক স্যারও তেমনি, ঠিক ওই 22 জনের মাঝখানে একটা জায়গায় বসিয়েছে আমাকে। আমি ইংলিশ পেপার মানে বই খুলে চারিদিকে দেখছি শুধু মানে মহিলা, তাদেরকে আমি চিনি না, কাউকে চিনি না, আমি বসে আছি, স্যার এরকম, আর স্যার দিকে আমার মিটি হাসছে। কেমন কেমন আমি আজ কেমন কি বলবো, সেইটা আমার একটা বিভৎস এক্সপিরিয়েন্স ছিল, মানে প্রায়
সেই কোচিং যাওয়ার আগে সেই সময় প্রত্যেক দিন আমি 10 মিনিট করে ঘামতাম। তারপর কি সয়ে গেছিল, সয়ে বন্ধু গেছিল, হয়ে তারপরে গেছে? প্রথম প্রেম ওখান থেকেই আমার। আচ্ছা, ওই 22 জনের 22 মধ্যে। জনের মধ্যেই। তো সেই এক ধরনের প্রেম ছিল। তারপরে কলেজে উঠে কলেজের প্রেমটা একটু অন্যরকম ছিল, কারণ কলেজে তখন যেমন বললাম না, আমাদের কলেজ নতুন ছিল, সেরকমভাবে কলেজে আমরা সেরকমভাবে থাকতাম না, ক্লাস করতাম, বেরিয়ে যেতাম। তখন আমরা বিভিন্ন ফেস্টে যেতাম, আমাদের বন্ধু বান্ধব ছিল প্রচুর। জেইউ এর ফেস্ট, প্রেসিডেন্সির ফেস্ট, বা তার থেকেও বেশি যেতাম টেকনিক্যাল ফেস্ট, কলেজের ফেস্টগুলো, বিবি পোদ্দার, টেকনো ইন্ডিয়া, আইএম এর। তো ওইখানে একটা অন্য ধরনের, মানে এখানে পাগলামি প্রেম ছিল। তো হয়েছে, মানে প্রেমের সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, যেমন আমারও। এখন প্রেম করছিস না? না, এই মুহূর্তে না, প্রেম করছি না। ডাকঘর, আমি তুই এত কাজ করেছিস, আমি একটাকে পয়েন্ট করা উচিত নয়, কিন্তু ডাকঘরে তুই কুইটেসেনশিয়াল মেল লিড, এবং সেটা অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে, এবং তুই দিতিপ্রিয়া জুটি হিসেবেও খুব 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 আলোচিত হয়েছিস। তো ডাকঘরের এক্সপিরিয়েন্সটাও বলবি, আর তারপর আমি সেই প্রসঙ্গে কিছু প্রশ্ন করব। ডাকঘর আমার কাছে খুবই, মানে হুট করে আসে। মানে প্রথমে যে আমাকে মানে বলে একটা একটা অমুক অডিশন আছে, অডিশনে চলে এসো, এভাবে তো খুবই একটু মানে গা ছাড়া ভাবে বলে। আমি বুঝতে পারি না কি কাজ কি, আমি বলি যে এখন তো হবে না, কাজ আছে আমার। তো আমি প্রথমে হবে না বলে বাদ দিই। তারপরে আমাকে সোহিনী, আমাদের হইচই কন্টেন্ট হেড, সে আমাকে ফোন করে বলে যে তুই তুই না বলেছিস? আমি বলছি হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছিলাম না, পরিষ্কার করে বলেনি আমাকে। বলছে না না, তুই অডিশনটা দে, খুব ভালো কাজ, খুব অন্য ধরনের কাজ, তুই অডিশনটা দিয়ে আয়। তাই আমি গেলাম, খুব শরীর খারাপ ছিল। আমাদের বজবজে না, সরি, ওই বানতলার ওখানে অডিশন হলো। অডিশন দিলাম এবং স্ক্রিপ্টটা, আমাকে স্ক্রিপ্ট পাঠায়নি তখন, একটা ক্যারেক্টার ব্রিফ, ক্যারেক্টার আর্ক আর স্টোরি সিনপসিসটা পাঠিয়েছিল। আমার পড়ে দারুণ লাগে। তো আমি অডিশন দিলাম এবং আমি ভেবেছিলাম যে হবে বলে তো মনে হয় না, মানে সিরিজের মেন লিড, সেখানে স্বাভাবিকভাবেই বড় কোনো মুখ চাইবে আমাকে দিয়ে, সেটা নিতে চাইবে কিনা। তো আমি দিলাম, ওদের সামহাও খুব ভাল লাগে, এবং আলটিমেটলি যখন আমার কাছে ফোনটা আসে যে হ্যাঁ তুমিই করছো, তখন মানে আমি খুবই এক্সাইটেডও ছিলাম, এবং আমি মানে একটু বুঝতে পারছিলাম যে কিভাবে হবে কাজটা, কারণ কাজটা খুবই এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল। তো আলটিমেটলি সেই শ্যুটটা হলো, এবং শ্যুটে আমাদের মানে খুবই কষ্ট করে, খুবই, যেমন আমাদের এখানে শ্যুট হয় কম দিনে, কম রিসোর্সে, সেরকমভাবেই শ্যুট হয়েছে, এবং সেটা খুবই কম রিসোর্সে, কম সময়ে শ্যুট হয়েছিল, এবং তার জন্য প্রচণ্ড ওয়ার্ক প্রেশার নিতে হয়েছিল। মানে এমন জায়গায় শ্যুট হচ্ছিল, এমন ইন্টিরিয়ার জায়গা, একটা বর্ধমানে আমরা ওলগ্রাম বলে একটা জায়গায় শ্যুট করছিলাম, যেখানে মানে রাস্তা পেরিয়ে মাঠের ভেতর দিয়ে যেতে হয়, এরকম একটা জায়গা, সেখানে ভ্যান ফ্যানও ঢোকে না। তো মানে আমাদের শ্যুট করার, মানে শ্যুট করছি তখন গরমও প্রায় 40-41 ডিগ্রি, সেই জায়গায় শ্যুট করছি, এবং মানে টয়লেট করতে গেলে সেখান থেকে 7-8 মিনিট দূরে গাড়িতে করে যেতে হচ্ছে, গিয়ে টয়লেট করে আবার ফেরত আসতে হচ্ছে, এরকমভাবে শ্যুট করা। কিন্তু আমরা প্রত্যেকেই খুব তা সত্ত্বেও, এত বাধা বিপত্তি সত্ত্বেও আমরা খুব মজা করে এবং এনজয় করে শ্যুট করেছি, কারণ আমাদের গল্পটা খুব মানে খুব কাছের হয়ে গেছিল। তো এইভাবেই আর কি ডাকঘর, অনেক মানে ডাকঘরের অনেক স্মৃতি এই আছে। ডাকঘরের পর তুই নিশ্চয়ই প্রেমের প্রস্তাব প্রচুর পেয়েছিস, অন্তত সমাজ মাধ্যমে। সেটা ইন্দুর পরেই পেয়েছি, ইন্দুর পরেই ঘোরা পেয়েছিস। পরে পেয়েছি। কিরম বলে? এক একজনের এক এক রকম আছে, এক একজন এক রকম বলে, কেউ খুব আমাদের ডিরেক্ট তো বলে। কেউ বলে না, বয়স হয়ে গেছে, তোদের থেকে শুনি। না না, এক এক রকম বলে, কেউ খুব ডিরেক্ট বলে, কেউ ইনডিরেক্ট বলে, কেউ আবার খুব দাবিনি বলে, কি হলো মেসেজ করছো না কেন তুমি? আচ্ছা, মানে আমার যেন করার কথা ছিল, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, বেশি বেশি এরকম আছে আর কি, অনেকে আচ্ছা, বলে। তো বিভিন্ন অডিশন সম্বন্ধে যখন বলছিস, বা যে কোনো কাজ সম্বন্ধে বলছিস, মেবি এটা 2014-তে তোর পাওয়া শিক্ষার জন্য এটা হচ্ছে, কিন্তু ওই আমি তো অডিশনে গেলাম, আমি তো ভাবলাম হবে না, এই তোর মধ্যে হবে না
এবং ইনকনফিডেন্স, একটা ভিতরের অ্যাপ্রোচ। আমি যদি অডিশন নিই আমি বুঝতে পারবো না তোর মধ্যে কোনো ইনকনফিডেন্স আছে, কিন্তু তোর মধ্যে একটা কাজ করে, এটা কেন? ওই যেটা বললাম, ছোটবেলার ওই জিনিসটা হয়তো এখনো কোথাও রয়ে গেছে ভেতরে, কিন্তু এখন তো তুই স্বীকৃতি পাচ্ছিস, লোকে ভালো বলছে, কিন্তু ভিতরে ওইটা রয়ে গেছে। কোথাও কি রয়ে গেছে, মানে আমি এটা যে আমি অ্যাওয়্যার হয়ে করি তা নয়, হুম। মানে তুমি বলছো বলে আমি এখন মানে ভেবে দেখছি, এখন এখন অনেকটাই কেটে গেছে সেটা, কিন্তু মানে সেটা একটা আছে হয়তো, সেটা হয়তো এই দেখো এই ইন্ডাস্ট্রিটারও তো খুবই অনিশ্চিত একটা জায়গা, মানে তুমি তো হাত রেখে বলতে পারবে না যে এটা হচ্ছে মানে এটাই হবে, এটা তো বলা যায় না আমাদের এখানে, মানে আমাদের এখানে তো এরকমও হয় শুটিং এর আগের দিনও চেঞ্জ হয়ে যায়। তো আমি এইটার একটা একটা ব্র্যাকেট তৈরি করে নিয়েছি যে আমি এইগুলো নিয়ে খুব একটা ভাববো না, হলে হবে, হবে না হবে না, প্রথমেই হবে না ভেবে নেবো, হলে খুবই ভালো। এবং এটা আমাদের রূপমদাও বলছিল যে আমি না ধরে এগোই, তারপর হলে আমি সেটাই হয়, মানে আমার আমার অভিজ্ঞতা সেটাই হয়েছে, মানে আমি তোমাকে বলছি তো একটা 3টে কাজ করেছি, একটা একদিন শুট বাকি থাকতে বন্ধ হয়ে গেছে, একটা পুরো শুট হওয়ার পরে রিলিজ করেনি, আর একটা 3 দিন শুট হওয়ার পরে বন্ধ হয়ে গেছে। তো আমি কি করে এই জায়গাটাকে আমি একটা ধ্রুব সত্য হিসেবে মানবো? আমার শুধু ধ্রুব সত্য ওইটুকুনি অ্যাকশনের কাটের মধ্যে, এবং তারও সেটাও যে সত্য তার কোনো এ নেই, মানে সত্যি বলে সত্যি সত্যি বলে সত্যি কিছু নেই। কারণ কেন বলছি, ধরো তুমি অভিনেতার হাতে তো অ্যাকচুয়ালি কিছু নেই সিনেমায়, নাটকে আছে, সিনেমায় তো নেই। মানে আমি যে অভিনয় করছি, আমি যেটা ক্রিয়েট করছি, যেই জিনিসটা ক্রিয়েট করছি ক্যামেরায় অ্যাকশনের কাটের মধ্যে, সেইটাও আমার হাতে নেই। মানে আমি একটা মনে হলো যে আমি তোমার দিকে তাকিয়ে একটা দারুণ এক্সপ্রেশন দিলাম, আমার ডায়লগ ছিল না, দুর্ধর্ষ এক্সপ্রেশন দিলাম একটা কিছু, আমার মনে হলো দুর্ধর্ষ এক্সপ্রেশন, এডিটারের মনে হতে নাই হতে পারে, সে মনে হলো যে না রে ভালো না, ওর মুখেই থাকুক। তো তার মানে আমি যেটা ক্রিয়েট করছি সেটাও পুরোটা আমার হাতে নেই, সেটা অন্য কেউ ডিসাইড করে দিচ্ছে। আমার কাজ শুধু প্রোভাইড করা, আমার কাজ আমার যা আছে মাল মশলা সবটাকে এক করে উপস্থিত থাকা, যে তুমি আমাকে বলো কি কোন শেপে, মানে কি গ্লাসে ঢালবো না প্লেটে ঢালবো না পুজোয় ঢালবো, তুমি বলো, সেই অনুযায়ী আমি বানিয়ে ঢালছি। এবার সেটা ওই মুহূর্তের ভেতরেই, তার বাইরে আর কোনোটাই সত্যি বলে সত্যি নয়। যখন এই নামটা এসেই গেল, তাহলে এবার বলি, জিজ্ঞাসা করি, আবিরের প্রিপারেশনটা কি ছিল ফোন পাওয়ার পর থেকে, বা পার্ট পাওয়ারটা, স্ক্রিপ্টটা হাতে পাওয়ার পর থেকে? কারণ আমরা রিহার্সাল করেছি একসাথে, সেখানে আমরা দেখছিলাম প্রাথমিকভাবে আমাদের প্রথমে টেনশন হচ্ছিল যে কোনোভাবে পরম আর তোরটা যেন কাছাকাছি মনে না হয়, মনে আছে? এই সব আলোচনা হতে হতে এগিয়েছে। তো তোর প্রিপারেশনটা কি ছিল? আমার প্রিপারেশন বলতে সেরকম ভাবে আলাদা করে আমি কিছু ভাবিনি, মানে স্ক্রিপ্টে তো একটা অলরেডি যেটা বলা আছে, স্ক্রিপ্টে একটা বড় পার্ট যে কোনো প্রিপারেশনে, সেটাই 4-5 বার আমি পড়ি সাধারণত সব সব স্ক্রিপ্টই। এবার মজাটা হচ্ছে যে ছোট চরিত্রের, ছোট হলেও যেটা সুবিধে সেটা হচ্ছে একটা সময় পাওয়া যায় ডিজাইন করার, মানে চরিত্রটার শুরু আর শেষ সময় নিয়ে ধরে ধরে ডিজাইন করা যায়, যেহেতু তোমার হাতে সেই সময়টা আছে। বড় চরিত্র হলে তুমি জানো আমাদের এখানে এক একটা বড় চরিত্রের পার ডে 10-12টা করে সিন থাকে, 13টা করে সিন থাকে, সেখানে সবসময় তুমি যে মানে একটা সিন থেকে একটা সিন যাওয়ার আগে মধ্যেও যে সময় পাবে তার কোনো গ্যারেন্টি নেই। তো তুমি ওইটা সবসময় করতে পারো না যে আমি এইটা এরমভাবে করব, তাহলে 52 নম্বর সিনের ওই জায়গাটা এইটা করব যাতে এটার সাথে এটা মিলে যাবে, তাহলে এরকম একটা জিনিস হবে, সেটা করা সম্ভব হয় না। ছোট চরিত্রে সেটা করা সম্ভব হয়, সেইটা আমি সুযোগ পেয়েছি এখানে করার। এবং সেই জন্য আমি প্রত্যেকটা সিন, প্রত্যেকটা লোকেশন অনুযায়ী আমি মানে তার কি বলবো, তার প্রেজেন্সটা ডিভাইড করেছিলাম, যে সে এই সিনটায় কিরকম, এই সিনটায় কিরকম, এই সিনটায় কিরকম, এই সিনটায় কিরকম। কারণ সারা ছবিতে আমার খুব গুনলে হয়তো আমাদের সবারই সব, হ্যাঁ সবারই মোটামুটি আমার 12 থেকে 14টা ডায়লগ আছে। আমার ওই 14টা ডায়লগকেই কি করে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় ইমোশন ওয়াইজ এবং তার আর্ক ওয়াইজ, কারণ একটা চরিত্রটা আর্ক কমপ্লিট হচ্ছে, সেখানে কিভাবে সেই আর্ক অব্দি তাকে নিয়ে যাওয়া যায় যাতে সেই ওই ক্রেসেন্ডোয় পৌঁছয়, সেইটা আমি একটা প্ল্যান করেছিলাম। এবং প্ল্যান করেছিলাম বলতে এরকম না যে ফুল প্রুফ প্ল্যান, আমি একটা ভেবেছিলাম, এবার বাকিটা ওই রিহার্সালেই হয়েছে। মানে কখনো একটা ভেবে গেছিলাম, সেটা অন্য ফেলে দিলাম যে অন্যটা কেউ করছে, তার সাথে মিলে গিয়ে একটা অন্য কিছু বেরোচ্ছে আমার যেটা এর থেকে বেটার, তখন সেটা বেরোলো।
এবং আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে ঋত্বিকদার কথা। এগেন ঋত্বিকদা আমাকে একটা প্রথম মানে 2-3 দিন পরে আমি যখন করছিলাম, কিছু কিছু জিনিস ট্রাই করছিলাম, তখন ঋত্বিকদা এসে একটা একটা মন্ত্র দেয়, ছোট্ট ছোট্ট বীজ টাইপের, যে তুই এরম ভাবে একটু ভেবে দেখতে পারি যে চরিত্রটা মানে একটা কথা। আমি মনে হয় গাড়িতে ছিলাম, গাড়িতেই বললো নাকি? গাড়িতে না, আমার মনে হয় রিহার্সালের ভেতর, সিঁড়িতে বা রিহার্সালে, হ্যাঁ ওখানে বলেছিল, সিঁড়িতে বললো যে তুই মানে এরম ভাবে ভাবতে পারি যে চরিত্রটা খুব ভাষা সম্বন্ধে অ্যাওয়্যার বলে ও যেটা ফিল করছে ঠিক সেই শব্দটা বলতে যায় এবং খুঁজে পায় না, হাতড়ায়, ওই জন্যই এরকম একটা কিছু করে। তো ওই বীজটা আমার খুব ভালো লাগে এবং সেটা নিয়ে আমি খেলতে থাকি। তখন খেলতে 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 তখন একটা 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 শেপ আসে তখন। তো ঋত্বিকদারও কিছুটা এটাই আছে, হাত আছে। সামনে কি? সামনে আমি একটা সিরিজ শেষ করলাম হইচইয়েরই, সেটা এখন নাম ঠিক হয়নি। সেখানে আমি আছি, মানালি আছে, আর সিজলা আছে। সেই সিরিজটি এখন রিলিজ করবে। আর আরেকটি ছবি করেছি ভূতপূর্ব বলে, যেখানে আমি আছি, সত্যম আছে, সপ্তর্ষি আছে, বাহ, সপ্তর্ষিদা সন্দীপ্তাদি আছে, তারপরে অমৃতা আছে, রূপাঞ্জনা দি আছে। ভূতের গল্প, সেটাও খুব অন্যরকম হয়েছে বলে আমার মনে হয়। তো সেই ছবিটাও রিলিজ করবে এই বছরই। ভাগ্যিস বাটা আগে বলে দিয়েছিলাম। হ্যাঁ, ভাগ্যিস বাহটা আগে বলে দিয়েছিলাম। যাকগে। তো এখন তোর রুটিন কি? দৈনন্দিন জীবনে কাজ না থাকলে তোর? কাজ না থাকলে ল্যাদ খাই। ল্যাদ খাস? যদি কাজ না থাকে আমি তুই তো খাদ্য রসিকও নোস খুব একটা। খুব একটা নই, খাই কিন্তু খুব পরিমিত খাই আমি। তো এখন কাজ না থাকলে যেটা হয়, একটু রাত জাগা হয়। ওই রাত জেগে সিনেমা দেখা, সিরিজ দেখা, বা কোনো কিছু লেখার থাকলে লেখা। তো তুই লিখিস? লিখি বলতে আমি মানে কনসেপ্ট লিখে রাখি, এবং আমার একটা গ্রুপ আছে, বন্ধুদের গ্রুপ, যারা একটা রাইটার্স রুম তৈরি করার চেষ্টা করছি। তো আমরা একটু বাউন্স ব্যাক করি আইডিয়াগুলো নিয়ে। আমাদের কিছু স্ক্রিপ্ট মানে অন প্রসেস রয়েছে, সেগুলো কিছু করি। গান বাজনা করি। হ্যাঁ, গান বাজনা তো তুই তো সোশ্যাল মিডিয়াতেও একটু দেখা যায়। হ্যাঁ, মাঝে মাঝে খুব ইচ্ছে হলে তখন করি, এই করি। আর ঘুরতে বেরোই, কোথাও বাইরে না যেতে পারলেও আমি এমনি বেরিয়ে যাই একাই, বাইক নিয়ে বা ড্রাইভে ঘুরে আসি। নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে, এই করি। আর রাত জায়গা হলে পরের দিন ওই ওঠাটাও একটু দেরি হয়ে যায়। তো পরের দিনের ওই ল্যাদ খেয়েই কাটে সময়টা। আবার সন্ধ্যেবেলা বেরোলাম কোথাও। কাজ না থাকলে এরকমভাবেই হয়, কাজ থাকলে তো কাজ অনুযায়ী পুরোটাই শিডিউল। কি বুঝছিস তুই এখন? কিরম লাগছে তোর চারদিক কাজকর্মের, ইন্ডাস্ট্রির? আমি জানি না, আমি খুবই কনফিউজড। মানে ওটা খুবই বলা মুশকিল যে কি, মানে হচ্ছে অনেক ধরনের কাজ, কিন্তু আমার মনে হয় যে আমাদের বাংলা ছবি বা বাংলা যা কাজ হচ্ছে এখানে, কোনটাই যদি আমরা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কাজের সাথে তুলনায় আনি, সেটাতে আমরা অনেকটাই পিছিয়ে আছি এখন। মানে সেটা আমরা কোনো জায়গাতেই পড়িনি। হ্যাঁ, কিছু কিছু কাজ 3-4 বছরে এমন একটা কাজ বেরোচ্ছে যেটা হয়তো আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, কিন্তু তার বাইরে অ্যাভারেজে কাজ সেরকমভাবে হচ্ছে না। কিন্তু আমার মনে হয় সেটা হওয়া উচিত, কারণ আমাদের এখানে ভালো আর্টিস্ট রয়েছে, ভালো ডিরেক্টর রয়েছে, ভালো গল্পও রয়েছে, কিন্তু আমরা গল্প স্পট করছি না। আমার যেটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে রাইটার খুঁজে আনছি না, আমরা রাইটার তৈরি করছি না। আর এটা খুব সিম্পল অঙ্ক, রাইটার ছাড়া ছবি, সিরিজ কোনোটাই চলবে না সারা পৃথিবী জুড়ে। ইভেন আমাদের এখন সাউথে যে এত রমরমা, মালায়ালাম ছবি, ছবি, সব কিন্তু রাইটিংয়ের জন্য। এবং তাদের রুটের খুব কাছে, তাদের এমন এমন রুটের কাছের গল্প বলছে, যেটা সবার ভালো লাগছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে লোকাল ইজ গ্লোবাল। তুমি যত তুমি নিজের গল্প, নিজের পাড়ার গল্প, নিজের ঘটনার গল্প বলতে পারবে, তত সেটা গ্লোবাল হওয়ার চান্স বেশি। যেমন আমার মনে হয় যে আমরা এখনো অবধি উত্তর দিনাজপুরের একটা মানুষ কিভাবে দিন কাটায় জানি না। আমরা একটা কোচবিহারের মানুষ কিভাবে, কি ভাষায় কথা বলে, কিভাবে দিন কাটায়, বা একটা 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 মুর্শিদাবাদের লোক। আমরা কলকাতার বাইরে খুব একটা বেরোচ্ছি না।
যেখানে আমাদের প্রতি 30-40 কিলোমিটার 50 কিলোমিটার অন্তর অন্তর ভাষা ডিকশন চেঞ্জ হয়ে যায়, সেগুলো আমরা এক্সপ্লোর করছি না। আমাদের কিন্তু রসদ ভরে ভরে আছে, গল্পের রসদ। আমার মনে হয় যে আমাদের আরো রাইটার খুঁজে আনতে হবে, রাইটার স্পট করে আনতে হবে। যেমন অভিনেতা স্পট করা হতো আগে, ডিরেক্টর স্পট করা হতো, রাইটার স্পট করতে হবে। বিভিন্ন ভাষার বিভিন্ন ডায়ালেক্টের রাইটার, বিভিন্ন জেলা থেকে। মানে আমার মনে হয়, আমি এটা খুব ভাবি যে আমাদের যদি 12টা জেলা থেকে 12 রকমের রাইটার তুলে আনা যায়, তাদেরকে যদি বসিয়ে 1 বছর সময় দিয়ে তাকে একটু গাইড করা যায়, অনেকটা চেঞ্জ হয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রি। বুঝলেন? এই হচ্ছে আগামীর শব্দ। সুহত্র থেকে আমরা জানলাম আগামী কি ভাবছে, আগামীর কণ্ঠস্বর কি শুনতে চাইছে, কি বলতে চাইছে। বলছে লেখক ছাড়া ভবিষ্যৎ অন্ধকার, লেখক প্রাইমারি একটা ভালো কাজের জন্য। সহজ কথায় খুব সহজভাবে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে গেল। আমাকে অনুপ্রাণিত করে যে আমার থেকে ছোট বয়সে, গুণে নয়, সুহত্র মুখোপাধ্যায়। আর এই যে গেঞ্জিটা দেখছেন বানিয়ে দিয়েছে বংমেড, ওরা খুব ভালো ভালো গেঞ্জি বানায়, ওদের ওয়েবসাইট থেকে কিনে নেবেন। আর সহজ কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। গরিবের চ্যানেল একটু চলে গেলে ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। নমস্কার।